আজকে একটা নতুন টপিক, সেটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। অর্থাৎ আহ, আমরা যে হার্ড ডিস্ক ব্যবহার করি, সেই হার্ড ডিস্ক জি স্যার। ভিতরে কিভাবে অ্যাক্সেস করে ডেটা নিয়ে আসা হয়। তারপরে হার্ড ডিস্কটার গঠন, কিভাবে হার্ড ডিস্কের মানে ওয়ার্কিং প্রিন্সিপাল ও কিভাবে কাজ করে, এবং কিছু ম্যাথ। এগুলো স্যার বিল্ডিং ফোরে নিছিলেন এই ক্লাসটা মনে হয়, ক্লাসগুলা আমাদের। আচ্ছা, নিছিলাম, কিন্তু ওইখানে হয়তো অত ডিটেলসে নেওয়া হয় নাই। তোমার অপারেটিং সিস্টেমের আমরা ডিস্ক শিডিউলিং কিছু অ্যালগোরিদম পড়ি। ডিস্ক শিডিউলিং ডিলিং, হ্যাঁ। ওইটা একটা টপিক। আর ওইটা হচ্ছে ডিস্ক শিডিউলিং, সিক টাইম বা হচ্ছে অন্য কিছু করতে আমরা যেটা ব্যবহার করি। কিন্তু এইটা আবার আলাদা জিনিস। এখানে কিছু আচ্ছা। ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসে, তো ওইগুলো একটু দেখবো আর কি। তো প্রথমত আচ্ছা। হচ্ছে কি বলতেছে এখানে, যে ম্যাগনেটিক ডিস্ক ইজ দ্য ম্যাগনেটিক মিডিয়াম টু স্টোর কন্টেন্ট। ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে আমার ম্যাগনেটিক মিডিয়ামের একটা ম্যাগনেটিক মিডিয়াম বা একটা কন্টেইনার বলা যাইতে পারে, যার ভিতরে আমি ডেটা স্টোর করে রেখে দিই। আর এইখানে ম্যাগনেটিক ডিস্কের ভিতরে বা ম্যাগনেটিক ডিস্ক আমরা যে হার্ড ডিস্কটা ব্যবহার করি, তার ভিতরে অনেকগুলো ছোট ছোট ডিস্ক থাকে, যেগুলোকে আমরা বলি প্ল্যাটার। এই প্ল্যাটার অনেকগুলা থাকে, তো এর জন্য এটাকে বলা হয় এ বাঞ্চ অফ প্ল্যাটার্স। এখানে তিনটা দেখানো হয়েছে, আরো থাকতে পারে এরকম, আরো ভিতরে অনেকগুলো প্ল্যাটার থাকতে পারে। তো এই অনেকগুলো প্ল্যাটার মিলে আমার পুরো ম্যাগনেটিক ডিস্কটা তৈরি হয়। এবং এই হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, এইটা একটা স্পিন্ডল দিয়ে একসাথে করে রাখা হয়। একটা স্পিন্ডলের সাহায্যে এই ডিস্কগুলোকে ধরে রাখা হয়। এবং এই ডিস্কগুলোকে রিড করার জন্য বা ডিস্কগুলোতে রাইট করার জন্য আমার হচ্ছে একটা পয়েন্টারের মতো থাকে, সেটাকে আমরা বলতেছি এখানে আর্ম। আর্ম বলে। সেই আর্ম হয় কি, যে ডিস্কের উপরে আমরা নর্মালি অপটিক্যাল ডিস্ক অর্থাৎ আমরা যে সিডি ডিভিডি যে ডিস্কগুলা দেখি, সেই সিডি ডিভিডি ডিস্কগুলার এক পাশে হচ্ছে কন্টেন্ট বা ডেটা থাকে, আর আরেক পাশে থাকে হচ্ছে কোম্পানির লেবেলিং বা ছবি থাকে। আমরা হয়তো দেখছি ছোটবেলায়, যারা 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 সিডি ইউজ করছে। জি স্যার, দেখছি দেখছি। হ্যাঁ, তো হুম, এক দেখছি পাশে স্যার। উপরে এরকম লেখা থাকে সিডি রম বা এরকম কিছু লেখা থাকে, সিডিআর এর সমস্ত কিছু কথাগুলো লেখা থাকে। হুম। অথবা যদি আমরা কোনো মুভি ডিস্ক নিয়ে আসি মুভির, তো ওই মুভির একটা পোস্টার এই সিডিটার উপরে দেয়া থাকে। মানে উপরের সারফেসটাতে এইগুলা থাকে, আর নিচের সারফেসটা হচ্ছে ডেটা থাকে। রিল। হ্যাঁ, কিন্তু এই ম্যাগনেটিক ডিস্কের বেলায় প্ল্যাটারগুলার উপরেও ডেটা থাকে, নিচেও ডেটা থাকে। সারফেসের উপরের অংশটাতেও ডেটা থাকে, আর এই ডিস্কটার নিচের যে বিলোতে যে অংশটা আছে সেটাতেও ডেটা থাকে। যেহেতু দুই পাশেই ডেটা আছে, তাই আমার দুইটা আর্ম লাগতেছে, পয়েন্টার আরাম। লাগতেছে। এই পয়েন্টারের এই যে মাথাটা আছে, এই মাথাটাকে বলা হয় রিড রাইট হেড। এই যে পয়েন্ট করে দেওয়া আছে, এই যে মাথাটা, এই আচ্ছা। মাথাটা হচ্ছে রিড রাইট হেড। এই রিড রাইট হেড দিয়ে হচ্ছে আমার এই ডিস্কটা ও রিড করতে থাকে। এবং এই আর্মগুলা একটা আর্ম অ্যাসেম্বলি দিয়া সবগুলো একসাথে লাগানো থাকে। এবং এইটার মুভমেন্টটা হয় এরকম, এই যে আর্ম অ্যাসেম্বলিটা, এইটা হচ্ছে এদিকে যায় অথবা এদিকে যায়। অর্থাৎ আহ, এদিকে আর এদিকে, এদিকে আর এদিকে, এইভাবে করে মুভ করে। আচ্ছা। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এইভাবে করে মুভ করে। তো যেহেতু প্রত্যেকটা আর্মই একই সাথে একটা মাত্র আর্ম অ্যাসেম্বলির সাথে যুক্ত, সো আর্ম অ্যাসেম্বলিটা যখন এইদিকে সরে আসে, তখন এই যে সবগুলা আর্ম একসাথে এদিকে মুভ করে।
আবার যখন এই আর্ম অ্যাসেম্বলিটা এদিকে সরে যায়, তখন এই প্রত্যেকটা আর্ম একই দিকে ব্যাকওয়ার্ডেও সরে যায়। বুঝতে পারছি এতটুকু? শেষেরটুকু স্যার বুঝলাম না। মানে এই যে ধরো একটা লাঠি, তুমি এইখানে একটা কলম বাঁধছো, এইখানে একটা কলম বাঁধছো, হুম, এখানে একটা কলম বাঁধছো। তো তুমি এই এই লাঠিটাকে যদি এদিকে সরাও, তাহলে এই কলমের মাথাগুলাও কি এদিকে সরবে না? জি স্যার। আর যদি তুমি পুরো এই যে এই লাঠিটাকে এদিকে টান দাও, তাহলে কি কলমের মাথাগুলাও ওই অনুযায়ী পিছন দিকে সরবে না? পেছনে আসবে। জি এই স্যার। জিনিসটা এখানে বুঝেছে, অর্থাৎ এই হচ্ছে আর্ম অ্যাসেম্বলি বা এই লাঠিটা এদিকে সরে অথবা এদিকে সরে আসে। তাহলে কি করে এই এই ও যে আচ্ছা এই আচ্ছা, যে মানে আর্ম গুলা সরে না, ওই লাঠিটাই সরে। না, এই যে কথা বুঝলা না। এই যে আর্ম অ্যাসেম্বলি এইটা যদি সরে, তাহলে এইটার সাথে লাগানো আর্ম গুলা কি বসে থাকবে? ও তো সরু। না, ওটা তো সরে স্যার। বুঝো নাই না না, নাকি? ওটাই তো বলতেছি যে লাঠিটার সাথে আর্ম গুলো হচ্ছে অ্যাটাচ করা, মানে লাঠিটা ফিক্স থাকে না, লাঠিটা সরে দেখে আর্ম গুলাও একসাথে সরে। আচ্ছা দেখো, এইবার এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, এইটা মনে করো একটা আর্ম, আর আমার হ্যাঁ এইটা হচ্ছে হচ্ছে একটা আর্ম অ্যাসেম্বলি। এখন আমি যদি আর্ম অ্যাসেম্বলিটা এদিকে সরাই, তাহলে স্টার্ট ফ্রিটাও এদিকে সরে। আমি যদি এদিকে সরাই, হ্যাঁ বাম হ্যাঁ দিকে সরাই, তাহলে ওইটাও সরে, নাকি সরে না? হ্যাঁ, সরে সরে। প্রত্যেকটাই যদি সরে যায়, তার মানে আমার এই যে প্রত্যেকটা আর্ম আছে, সবগুলাই আর্ম অ্যাসেম্বলির সাথে এই বামে অথবা ডানে সরবে। হুম ওকে, এটাই বলতে চাইতেছিলাম। এরপরে এটা তো গেল সরা, এদিকে ডানে বামে সরা বা ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডে সরা। তো এরপরে এই যে একটা প্ল্যাটার আছে, সেই প্ল্যাটারের যে অংশটা আছে, উপরের সারফেস আর নিচের সারফেস, এই সারফেসগুলা আবার বিভিন্ন ট্র্যাকে ভাগ করা থাকে। ট্র্যাক মানে হচ্ছে এই যে এরকম, এই একটা ট্র্যাক, এই একটা ট্র্যাক, এই একটা ট্র্যাক, এই এই উপরের সারফেসে যেভাবে ট্র্যাকে ভাগ করা থাকে, নিচের সারফেসটা এই ডিস্কটার নিচের সারফেসটাও ঠিক একইভাবে ট্র্যাকে ভাগ করা থাকে। এটা কি বুঝছি? জি স্যার, কারণ যেহেতু দুই পাশে ডাটা থাকে। যে দুই পাশে ডেটা থাকবে, সুতরাং সবগুলাই একইভাবে ট্র্যাকে ভাগ করা থাকে। এই ডিস্ক বা এই প্ল্যাটারটা যেরকম দুই সারফেস, এই প্ল্যাটারটার দুইটা সারফেস উপরে এবং নিচে দুইটা সারফেসে যেভাবে ট্র্যাক অনুযায়ী ভাগ করা, এটাও সেম, এইটাও সেম। এবং এই প্রত্যেকটা ট্র্যাক আবার কতগুলো সেক্টরে ভাগ করা। এই যে ট্র্যাকের ভিতরে আমি এই যে ছোট ছোট করে ঘর কেটে রাখছি, এই একটা ঘর, তারপরে হচ্ছে এই একটা ঘর, এই যে ছোট ছোট ঘর কেটে রাখছি, এইগুলাকে বলা হয় সেক্টর। এই যে এখানে আমি কালো দাগ দিয়ে রাখছি, এই যে এটা একটা সেক্টর। সেক্টর। তাহলে এই ট্র্যাকগুলো, যতগুলো ট্র্যাক আছে, ততগুলো ট্র্যাকই কতগুলো সেক্টরে আবার ভাগ করা থাকে, সেক্টরে ভাগ করা থাকে। এবং এই পুরো ম্যাগনেটিক ডিস্কটা একটা স্পিন্ডল দিয়ে যেহেতু লাগানো থাকে, বা একটা স্পিন্ডলের উপরে বসানো থাকে, বা একটা স্পিন্ডলকে কেন্দ্র করে রাখা হয়। সো এই স্পিন্ডলটা যখন ঘুরতে থাকে, এই সবগুলা প্ল্যাটারই একসাথে ঘোরা শুরু হয়। আচ্ছা, তো এখন মানে আমরা যখন হার্ড ডিস্কটা করি তখন হচ্ছে একসাথে ঘোরা শুরু করে। হ্যাঁ, হার্ড ডিস্কে যখনই হচ্ছে তুমি দেখবা কম্পিউটারটা চালু করো, তখনই একটা ভুং করে একটা আওয়াজ হয়। মানে কি, ওইটা হচ্ছে তোমার হুম, হচ্ছে সম্পূর্ণ এই সম্পূর্ণ এই হার্ড ডিস্কটা ঘোরা শুরু হয়। ডিস্কটা ঘোরা শুরু করে। তাহলে স্যার, যদি মনে করেন যে কোনো একটা এই যে আর্মের সমস্যা হয়েছে, বা হ্যাঁ, কোনো একটা স্পিন্ডল স্পিন্ডল ঘুরতেছে না, বা এই কারণে আমার হার্ড ডিস্কটা এখন এরর দেখাচ্ছে। তো এরর যেহেতু দেখাচ্ছে, কিন্তু আমার ডাটা গুলো তো থাকে ডিস্ক গুলাতে, তাই না? হ্যাঁ। তো আমি পরবর্তীতে ডিস্ক থেকে তো ডাটা রিকভার করতে পারবো। যদি দেখা গেল এই ডিস্কটা নষ্ট হয়েছে, এই ডিস্কটা যদি ফেলে দিয়ে হুম, বাকি ডিস্কগুলাকে কোনোভাবে আবার এইরকম রাখা যায়, তাইলে হুম। তাইলে পারা যাবে। আচ্ছা, এই এই ডিস্ক এই ধরেন পালিয়ে ডিস্কগুলাতে, আছে। এই ডিস্কগুলাতে যেগুলো আছে সেগুলা পারা যায়।
বাট যেটা হ্যাঁ, নষ্ট হয়ে গেছে ওটার সব ডেটাটা ডিস্কই পাবে। ধর ভালো আছে, কিন্তু ওই যে ধরেন স্পিন্ডল বা আদার্স জিনিসগুলো নষ্ট হয়েছে, কিন্তু ডিস্ক ডিস্ক হচ্ছে ঠিক আছে, তাহলে তো না রিকভার করা হ্যাঁ সম্ভব। হ্যাঁ সম্ভব, কারণ তোমার ডিস্কে তো কিছু হয় নাই। যদি ডিস্ক যদি কিছু না আচ্ছা। হয় তাহলে ডিস্কের ডেটা তুমি রিকভার ঠিকই করতে পারবে, কিন্তু হয়তো তোমার ও, আচ্ছা। সিস্টেমটা চলতেছে না, কারণ হচ্ছে তোমার এই আর্ম হয়তো হুম, ভেঙে গেছে, হুম। আর্ম ভেঙে গেছে মানে বা যতক্ষণ বা পর্যন্ত ডিস্কের প্রবলেম না হবে ততক্ষণ হ্যাঁ পর্যন্ত ডাটা থাকবে হ্যাঁ বা ঠিকঠাক। আর্ম হচ্ছে এই যে রিড রাইট হেডটা মুভ করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, ধরো এটা মুভ করতে করতে এমন একটা জায়গাতে গেছে যেখানে স্পিন্ডলের সাথে বাড়ি খেতেছে, তখন তো কোনো ডেটা হুম, আসবে না। বা হচ্ছে মুভ হুম, করতে করতে ডিস্কের বাইরে চলে গেছে, তখনও কোনো হুম, ডেটা তুমি পাবা না। এটা আছে। তখন এইটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার ডিস্কে এরর হয়, তখন আর কি আর আমরা এই ডেটাগুলো পাই না। যাই হোক, এটা হচ্ছে আলাদা হিসাব। হুম, তো এরপরে যেটা বলতে চাইতেছিলাম, এইখানে ডটেড লাইন দিয়ে আবার একটা জিনিস দেখানো আছে, আবার এই সাইড থেকেও ডটেড লাইন দিয়ে এরকম একটা জিনিস দেখানো আছে, এইটাকে বলা হয় সিলিন্ডার। আচ্ছা। সিলিন্ডার, তো সিলিন্ডার মানে কি? সিলিন্ডার মানে কিছুই না, সিলিন্ডার হচ্ছে এই যে একটা ট্র্যাক, সেম, আমি যদি এটাকে কেন্দ্র ধরি, সেন্টার পয়েন্ট ধরি, তাহলে এইটুকু একটা নির্দিষ্ট ব্যাসার্ধে একটা ট্র্যাক আছে। হুম, ঠিক একইভাবে এইখানেও ওই একই ব্যাসার্ধে একটা ট্র্যাক আছে, একই ব্যাসার্ধে একটা ট্র্যাক আছে। ব্যাসার্ধটা বলতেছি কিভাবে, এই যে সেন্টার থেকে এটার দূরত্ব। আচ্ছা। তো এই যে সেম ব্যাসার্ধে প্রত্যেকটা প্ল্যাটারে যে একটা ট্র্যাক পাওয়া যায়, সেই ট্র্যাকটাই হচ্ছে একটা সিলিন্ডার। ধরো ধরো প্রথম ডিস্কের এই হয়েছে আমার একটা ট্র্যাক, দ্বিতীয় প্ল্যাটারের এই হচ্ছে আমার একটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাক, তৃতীয় তৃতীয় ডিস্কের বা প্ল্যাটারে এই হচ্ছে একটা ট্র্যাক, তখন এই যে পুরোটা, এই পুরোটাকে বলতেছি একটা সিলিন্ডার। আচ্ছা একটু ওয়েট। ঠিক। আচ্ছা, তো এইটা গেল। এরপরে এই যে সিলিন্ডার, আমি যদি এরপরে এটার উপরে এরকম করে যদি ড্র করি, মানে এর পরের ট্র্যাকটা যদি ড্র করি, তাহলে এইটা কি আরেকটা ট্র্যাক হবে, আরেকটা সিলিন্ডার হবে না? এই যে এটা, সিলিন্ডার এটা হচ্ছে আরেকটা সিলিন্ডার। অ্যাটাচ করে। তাইলে তুমি আমারে বলো যে এই ডিস্কে বা সারফেসে এরকম ট্র্যাক আছে 10টা, এই হুম, ডিস্কটার উপরে এই যে এরকম যে ট্র্যাক দেয়া আছে, এরকম ট্র্যাক আছে 10টা, তাহলে সিলিন্ডার কয়টা হবে? 10টা হয়েছে। 10টাই হবে, অর্থাৎ একটা সারফেসে যতগুলো ট্র্যাক থাকে ততগুলো আমার সিলিন্ডার হয়। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে যে বললাম একটা প্ল্যাটারের উপরেও ডেটা থাকে, উপরের সারফেসে, নিচের সারফেসেও ডেটা থাকে, তাহলে একটা প্ল্যাটারের জন্য সারফেস হয়েছে 2টা, তাহলে 3টা প্ল্যাটারের জন্য সারফেস কয়টা হবে? 6টা। 6টা। 6টা, 2 × নাম্বার অফ প্ল্যাটার্স। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখানে আরো একটু টপ ভিউ, অর্থাৎ এবার এইখানে একটা ডিস্ক বা প্ল্যাটারের উপর থেকে আমি যদি দেখি তাহলে সেটা কেমন দেখাবে সেটা। তো এই যে মাকড়সার জালের মতো। মাকড়সা জালের মতো বলতে আর কি, পুরো একটা ডিস্কের ধরো উপরের সারফেসটা আমি জাস্ট ড্র করছি, এবং এইখানে এই যে যে গোল গোল যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কি এক একটা বলো। সিলিন্ডারের মানে এক একটা স্যার এগুলো কি করে ট্র্যাক, লাগে? ট্র্যাক ট্র্যাক। এগুলো আর হচ্ছে ট্র্যাক। জলে ট্র্যাক তো। আর এই যে জি স্যার। ট্র্যাকটা আঁকছি, এই যে ধরো এই যে এই একটা ট্র্যাক আঁকছি আমি, এই ট্র্যাকের সেক্টর। এই ট্র্যাকগুলোকে আমি হচ্ছে, এই সমস্ত ট্র্যাকগুলোকে আমি কি করলাম, কতগুলো সেক্টরে ভাগ করলাম, এই যে দিলাম। এখন আমি যদি এইখান থেকে এই যে এই অংশটুকুরে নেই, এইটা হচ্ছে আমার একটা সেক্টর। সেক্টর। ঠিক একইভাবে এই যে অংশটুকু, এই যে অংশটুকু,
এটা হচ্ছে এটা কি সেক্টর। একটা সেক্টর, বুঝতে পারছি। জি স্যার। ওকে। এবং এই একই ট্র্যাকে আমি যদি মাল্টিপল সেক্টর নেই, এই যে এই একটা সেক্টর নিলাম, এই একটা সেক্টর নিলাম, আমি কিন্তু সেম ট্র্যাকে আছি, এই একটা সেক্টর নিলাম, এই তিনটা সেক্টর নিলাম একই ট্র্যাকে, এই সেট অফ সেক্টরস অফ এ ট্র্যাক, এটাকে আমরা বলি ক্লাস্টার। ক্লাস্টার। ভিন্ন ভিন্ন ট্র্যাক থেকে নিলে হবে কি, মানে হবে না কিন্তু, তখন আমরা হচ্ছে কি করব, যে সেম ট্র্যাকে, একই ট্র্যাকে যদি আমি মাল্টিপল সেক্টর নেই এবং কনজিকিউটিভ নেই, তখন সেটা হবে একটা মানে ক্লাস্টার, পাশাপাশি। পাশাপাশি। ওকে। এবার প্রবলেম শুরু করার আগে কিছু ফর্মুলা এবং হচ্ছে কনসেপ্ট। তো প্রথম হচ্ছে ডিস্ক ক্যাপাসিটি। ডিস্কের ক্যাপাসিটি, ডিস্কের ক্যাপাসিটি বলতে বুঝাইতেছে যে আমার এইখানে এই যে পুরো ম্যাগনেটিক ডিস্ক যেটা আছে, সেই ডিস্কের ক্যাপাসিটি, অর্থাৎ কি পরিমাণ ডেটা আমি এইখানে স্টোর করতে পারবো, কি পরিমাণ হুম। ডেটা স্টোর করতে পারবো সেইটা। সাইজ। সম- সম্পূর্ণ হার্ড ডিস্কে বা সম্পূর্ণ ম্যাগনেটিক ডিস্কটাতে আমি হচ্ছে কি পরিমাণ ডেটা স্টোর করতে পারবো। তো প্রথম হচ্ছে এটা দুইটা টাইপের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি। কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি আর ভেরিয়েবল। ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি। এবার কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি বলতে কি বোঝায়? কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি বলতে বোঝায় যে এই যে আমার ছোট একটা সেক্টর, এই যে আমি ছোট একটা সেক্টর নিলাম, এই সেক্টরে যে পরিমাণ ডেটা স্টোর করবে, এইখানে যে একটা বড় সেক্টর আছে, এইটাও সেম পরিমাণ ডেটা স্টোর করবে। যদি এমন হয় যে আমার ছোট সেক্টর, স্মল সেক্টর এবং লার্জ সেক্টর দুইটাতেই সেম অ্যামাউন্ট অফ ডেটা আমি স্টোর করি, তাইলে সেটাকে বলা হবে কনস্ট্যান্ট সেক্টর কনস্ট্যান্ট। ক্যাপাসিটি। এবং বাই ডিফল্ট এইটাই আমাদের কাজে লাগে। ভেরিয়েবলটা দিয়ে ম্যাথটা আসে না, ভেরিয়েবলটা দিয়ে অত বেশি কিছু দরকার নাই আমাদের, এইটাই আমরা প্রশ্নে থাকলে ডিফল্ট হিসেবে এইটাকে ধরবো, এইটার ফর্মুলাগুলো ইউজ করি। জি স্যার। কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি, এটা বুঝতে পারছি। জি স্যার। ওকে। বড়টাতেও ছোটটাতেও সেম, ডাটা স্টোর হবে। অর্থাৎ ছোট রুমে তুমি যদি 5 জন লোক রাখো, বড় বড় রুমেও রুমের পাঁচজন। 5 জন লোকই রাখবা, সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি। তাহলে তুমি ভেরিয়েবলটা বুঝতেছো, ভেরিয়েবল সেক্টর জি স্যার। ক্যাপাসিটিতে হবে ছোট, ভেরি গুড। ছোটটার ভিতরে অল্প সংখ্যক লোক থাকবে ছোট রুমে, আর বড় রুমে বড় সংখ্যক লোক থাকবে, এটা হচ্ছে আমার ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটি। তো এখন বলো, কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটিতে আমার কি হবে, এই স্মল যেটা আছে এইটাতে যেহেতু ছোট জায়গায় 5 জনকে রাখছি, এখানে এটা কি হবে, কনজেস্টেড হয়ে যাবে। একটা হ্যাঁ, ঘন হয়। ছোট রুমে 5 জনকে রাখছি, তাহলে কনজেস্টেড হবে। আর বড় রুমেও যদি 5 জনকে রাখি, তখন এটা কি হবে, মোর স্পেস থাকবে, ফাঁকা 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 হবে, হবে। তাই না? জি স্যার। ওকে। তো এরপরে কি আছে দেখি। তো এইরকম যদি আমার কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি ওয়ালা ডিস্ক থাকে, তাহলে সেই ডিস্কের ক্যাপাসিটি কত? ডিস্কের ক্যাপাসিটি হবে 2 × নাম্বার অফ প্ল্যাটার্স। নাম্বার অফ প্ল্যাটার্সকে আমি দুই কি করবো, সাইড। 2 দিয়ে গুণ করলাম, কারণ প্রত্যেকটা প্ল্যাটারের দুই দুই সাইডেই আমার সাইডে ডেটা আছে। ডাটা স্টোর হয়। এবং জি এই স্যার। অংশটাকে আমরা বলতে পারি টোটাল নাম্বার অফ সারফেস। যেমন 3টা প্ল্যাটার থাকলে 3 × 6 6টা সারফেস, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, তাই না? জি স্যার। ওকে। তারপরে কি হয় দেখো, আমি কি করলাম, এই যে ডিস্ক আছে, এই যে ডিস্ক আছে, ধরো আমি একটু অন্যভাবে ড্র করে এখানে, এই একটা প্ল্যাটার,
এই একটা প্ল্যাটার, এই একটা প্ল্যাটার, তিনটা প্ল্যাটার আছে। তাইলে তিনটা প্ল্যাটারের সারফেস কয়টা? 2 ছয়টা। ইন্টু নাম্বার অফ প্ল্যাটার্স, তার মানে 2 ইন্টু 3 সমান 6টা আমার সারফেস। এবার প্রতিটা প্ল্যাটারে আমি বলছিলাম কি কতগুলো করে ট্র্যাক থাকে, কতগুলো করে ট্র্যাক থাকে। হ্যাঁ, তাহলে এখানে যতগুলো ট্র্যাক আছে সবগুলো আমার হিসাব করতে হবে। তাহলে এইখানে একটা সারফেসে যতগুলো ট্র্যাক আছে, অপর এই উপরের সারফেসে যতগুলো ট্র্যাক আছে, নিচের সারফেসও ঠিক ততগুলোই ট্র্যাক আছে, সেম। সেম। তাহলে আমার টোটাল 6টার ভিতরে কতগুলো ট্র্যাক থাকবে? 6 ইন্টু নাম্বার অফ ট্র্যাকস পার সারফেস, প্রতিটা সারফেসে কতগুলো ট্র্যাক আছে। আমি ধরে নিলাম আমার এখানে ট্র্যাক আছে 10টা। হুম। এরপরেও কি হচ্ছে না? এরপরও হইতেছে না। তাহলে আমি প্রথমে নিলাম কতগুলো সারফেস আছে, তারপর নিলাম প্রতিটা সারফেসে কতগুলো ট্র্যাক আছে। এবার আবার ট্র্যাক গুলোরে আমি কি করছিলাম, কতগুলো সেক্টর। সেক্টরে ভাগ করছি, কতগুলো সেক্টরে ভাগ করছি। এখন দেখতে হবে এক একটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে। হুম। তাহলে ধরে নিলাম প্রতিটার ভিতরে আমার 20টা করে সেক্টর আছে, আমি 20 দিয়ে গুণ করলাম। আমার প্রতিটা সেক্টরের ক্যাপাসিটি কত? এখন হয়েছে এই একটা সেক্টরে আবার কি পরিমাণ ডেটা রাখা যায়, কি পরিমাণ ডেটা রাখা যায়, সেক্টর ক্যাপাসিটি। ধরলাম প্রতিটা সেক্টরের ভিতরে আমি 2 বাইট করে স্টোর করতে পারি। তাহলে এই হলো আমার টোটাল ডিস্কের ক্যাপাসিটি। বুঝতে পারছি? রিসার্চ। তাহলে আমরা ফার্স্টে কি দেখব, একটা সেক্টরে কি পরিমাণ ডেটা রাখা যায়। এই রকম সেক্টর কতগুলো আছে, কতগুলো আছে, 20টা সেক্টর আছে। হুম। এই 20টা সেক্টর প্রতিটা 2 বাইট করে জায়গা নেয়। তাহলে এই যে 20টা সেক্টর, এই 20টা সেক্টর তো একটা ট্র্যাক, এরকম কতগুলো ট্র্যাক আছে? 10টা ট্র্যাক আছে। 10টা ট্র্যাক আছে একটা সারফেসে। আমার এখানে 3টা প্ল্যাটারে মোট 6টা সারফেস, তাহলে টোটাল 6 দিয়ে এবার গুণ। তাহলে এখানে পুরো ম্যাগনেটিক ডিস্কের, উল্টা আর এই পাশ হ্যাঁ, দিয়ে গেলে ভালো যেভাবেই যাও, হচ্ছে। উল্টা পাশ দিয়ে আসলে প্রথমে হচ্ছে ডিস্ক কতগুলো আছে, ডিস্কের তো প্রত্যেকটার আবার দুইটা করে, সারফেস। মানে দুইটা করে সার্ভিস। তো প্রত্যেকটা সার্ভিসে আবার অনেকগুলো ট্র্যাক আছে, ট্র্যাকের ভিতরে সেক্টর আছে, সেক্টরের সাইজ আছে। বুঝতে পারছি। ওকে। তো এরপরে ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটিতে এখানে স্মল সেক্টর উইল কন্টেইন লেস ডেটা আর লার্জ সেক্টর উইল কন্টেইন মোর ডেটা। আর একটু আগে ছিল এ স্মল আর লার্জ দুইটা সেক্টরই সেম অ্যামাউন্ট অফ ডেটা কন্টেইন করবে। এখন এইখানে হচ্ছে কনস্ট্যান্ট স্টোরেজ ক্যাপাসিটি বলতে কি বোঝাইছে, এটার মধ্যে বলতেছিল ভেরিয়েবল স্টোরেজ ডেনসিটি, ভেরিয়েবল স্টোরেজ ডেনসিটি। ডেনসিটিটা যখন আমার কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি হয় তখন হচ্ছে আমার ডেনসিটিটা ভ্যারি করে। কারণ হচ্ছে আমি ছোট রুমে যদি 5 জনকে রাখি তাহলে ডেনসিটি বেশি, বড় রুমেও যদি 5 জনকে রাখি তাহলে ডেনসিটি কম। বুঝতে পারছি? হ্যালো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে যে কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটিতে ডেনসিটিটা ভেরিয়েবল থাকে। মানে কনস্ট্যান্ট সেক্টর ক্যাপাসিটি মানে কি, তুমি হচ্ছে ছোট রুমেও 5 জনকে রাখবা, বড় রুমেও 5 জনকে রাখবা। তাহলে দেখো যেখানে ছোট রুমে 5 জনকে যদি রাখি তাহলে ডেনসিটি এখানে বেশি, আর বড় জি রুমে স্যার। 5 জনকে রাখলে ডেনসিটি কম। হ্যাঁ। তাই না? কারণ ছোট রুমে কনজেস্টেড, বড় রুমে অনেক এমটি স্পেস থাকবে। তাই এইখানে ডেনসিটি, স্টোরেজ ডেনসিটিটা ভেরিয়েবল হচ্ছে, অর্থাৎ কোথাও ডেনসিটি কম, কোথাও ডেনসিটি বেশি। এবার এইখানে আসি, ভেরিয়েবল সেক্টর ক্যাপাসিটিতে আমার স্মল সেক্টরে কম ডেটা থাকে আর লার্জার সেক্টরে বেশি ডেটা থাকে।
মানে ছোট রুমে অল্প সংখ্যক লোক আর বড় রুমে বেশি সংখ্যক লোক এরকম থাকে। তাহলে এরকম যদি হয়, এইখানে আমার কি হবে, স্টোরেজ ক্যাপাসিটি অথবা যদি আমি ডেনসিটি বলি, স্টোরেজ ডেনসিটি এইটা আবার হবে কনস্ট্যান্ট। একটু আগে কি ছিল আমার, স্টোরেজ ডেনসিটিটা ছিল ভেরিয়েবল, আর এখন হবে আবার স্টোরেজ ডেনসিটি বা ক্যাপাসিটি হবে কনস্ট্যান্ট। কিভাবে? মানে স্টোরেজটা স্যার সেম থাকবে এরকম? সেম থাকবে। কি মানে ক্যাপাসিটি বা হচ্ছে আমি যদি ডেনসিটি হিসাব করি তাহলে এটা সেম থাকবে। কিরকম থাকবে? ধরো আমার হচ্ছে একটা স্মল সেক্টর, তার সাইজ হয়েছে ধরো 10, সরি 20, আমি যদি এরকম করে নেই 20, তাহলে 20 যদি হয় তা আমি ওখানে আমি হচ্ছে লেস ডেটা, অর্থাৎ ছোটটার ভিতরে অল্প ডেটা রাখবো, বড়টার ভিতরে বেশি ডেটা রাখবো, এরকমই তো। ছোট সেক্টরে অল্প ডেটা, বড় হ্যাঁ, সেক্টরে বেশি ডেটা। আমি কি করলাম, ছোট বেশ। সেক্টরে 10 পরিমাণ ডেটা রাখলাম। তাহলে আমার এখানে কতটুকু ডেনসিটি আসতেছে, আমি যদি ভাগ করি 10কে 20 দিয়ে, তাহলে হচ্ছে 1/2 আসতেছে। আবার ধরো আমার লার্জার সেক্টর আছে, সেটার সাইজ ধরো হচ্ছে 80, আর আমি ডেটা রাখছি হচ্ছে ধরো 40। তো এইখান থেকে এখানে বেশি রাখছি না, এখানে রাখছিলাম 10 আর এখানে রাখছি 40, বড় যেহেতু বেশি রাখছি। জি কিন্তু স্যার। আমার হচ্ছে ডেনসিটি বা অনুপাত যদি আমি দেখি, সেটা ঠিকই আবার 1/2 আছে। হ্যাঁ, 40, কনস্ট্যান্ট থাকলো। হ্যাঁ। তার মানে হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটিটা আমার কি থাকলো, কনস্ট্যান্ট থাকলো। ওইখানে স্টোরেজ ডেনসিটিটা ভেরিয়েবল থাকে, কিন্তু সেক্টরের ক্যাপাসিটি আবার কনস্ট্যান্ট থাকে, এরকম আর কি। যাক, এইটা অত বেশি একটা ইম্পর্টেন্ট না, আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কনস্ট্যান্ট। এটার ক্ষেত্রে এইটা আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো, এটা অনেক জায়গাতেই কাজে লাগবে, ডিস্ক ক্যাপাসিটি বের করার ফর্মুলা। এবং আশা করি তুমি এটা বুঝতে পারছো। নাম্বার অফ প্লেটার্সকে হুম। আমরা 2 দিয়ে কেন গুণ করছি, তারপরে নাম্বার অফ ট্র্যাকস পার সারফেস, তারপরে একটা সারফেসে কতগুলো সেক্টর আছে, সরি একটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে সেটা দিয়ে গুণ করছি, তারপরে এক একটা সেক্টরের ক্যাপাসিটি। জি স্যার। আচ্ছা, তো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে সেক্টর ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডিস্ক। ডিস্কের সব স্মলেস্ট থেকে ইউনিট হচ্ছে ছোট হচ্ছে সেক্টর। এই সেক্টরেই আমরা ডেটা রিড অথবা রাইট করে থাকি, ডেটা রিড অথবা রাইট আচ্ছা। করে থাকি। এবার হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। একটা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ডিস্কের ক্যাপাসিটি, টোটাল ম্যাগনেটিক ডিস্কে যতগুলো প্ল্যাটার ট্যাটার আছে সব মিলায়া আমার ওই ডিস্কটার ক্যাপাসিটি কত সেইটা দেখলাম। এখন দেখব কোনো একটা সেক্টরকে বা কোনো একটা ডিস্ক থেকে আমি যখন ডেটা নিয়ে আসব, সেইটা নিয়ে আসতে কি পরিমাণ টাইম লাগে, অর্থাৎ ওই ডিস্কটাকে অ্যাক্সেস করার টাইম, ডিস্ক অ্যাক্সেস টাইম। তো ডিস্ক, মানে একটা সেক্টরকে রিড করার টাইমটা স্যার। হ্যাঁ, তো ডিস্ক অ্যাক্সেস টাইম বললে আমরা বুঝবো যে ওই ডিস্কের একটা সেক্টরকে অ্যাক্সেস করার টাইম কতটুকু, সেইটা ডিস্ক অ্যাক্সেস আচ্ছা, টাইম কারণ বললে। সেক্টর হচ্ছে সব থেকে ছোট। হ্যাঁ, সেক্টর হচ্ছে সব থেকে স্মল ইউনিট একটা ডিস্কের। মানে তো ওই একটা স্মল ইউনিটকে রিড করতে বা রাইট করতে, মোদ্দা কথা হচ্ছে অ্যাক্সেস করতে কতটুকু টাইম লাগে, সেটাই হচ্ছে আমার ডিস্ক অ্যাক্সেস টাইম। হ্যাঁ। এখন হচ্ছে সিক টাইম, কিছু ডেফিনেশন দেখি। সিক টাইম মানে কি? সিক টাইম মানে হয়েছে আমার যে রিড রাইট যে হেডটা থাকে, একটা আর্মের মাথাটা, ওই মাথাটা আমার ডেটাটা যে সেক্টরে আছে, সেই সেক্টর যে ট্র্যাকের উপরে আছে, সেই ট্র্যাকে মাথাটাকে নিয়ে যাওয়াটার জন্য যে সময়, সেটা হচ্ছে সিক টাইম। বুঝাই দিই, ধরো হচ্ছে এই যে আমার মাথাটা আছে, রিড রাইট হেড, এই মাথাটা ও তো এদিকে ডানে বামে মুভ করতেছে, তাই না? শুধু এদিকে যায় আর এদিকে ট্র্যাকের আসে, এদিকে উপরে। যায় এদিকে যায়, এইভাবে। তো এই যে এইভাবে করে মুভ করতেছে, ধরো তোমার যে ডেটাটা আছে সেটা হচ্ছে ও এখন এই সেক্টরটার উপরে আছে, সরি এই ট্র্যাকের উপরে আছে। আর তোমার ডেটাটা হয়েছে এইখানে যে একটা ট্র্যাক আছে এটার উপরে। সেইটার উপরে। তাহলে এই হচ্ছে রিড রাইট হেডটাকে মুভ করাইয়া এইটার উপরে নিয়ে আসতে হবে, এই যে এই হুম, জায়গাটায় নিয়ে আসতে হবে, তাই না?
এই জায়গাটা তো নিয়ে আসতে জি হবে, স্যার। কারণ ও তো আছে এখন এই ট্র্যাকে, আমার তো লাগবে এই ট্র্যাক। তো হুম, এই যে এখানে নিয়ে আসার সময়টা আর কি। হ্যাঁ, এই যে হেডটাকে মুভ করায় বিভিন্ন ট্র্যাকের মধ্য থেকে আমার যে ট্র্যাকে ডেটাটা আছে সেই ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য যে সময় সেটা হচ্ছে সিক টাইম। সিক টাইম। হুম, আচ্ছা, এবার ধরো তোমার তো ডেটা আছে এই ট্র্যাকের উপরে, তাই না? তো এই ট্র্যাকের হুম, এই সেক্টরটা হচ্ছে তুমি রিড করবা, এই সেক্টরটুকুর ভিতরে হুম। তোমার অ্যাকচুয়াল ডেটাটা আছে। তো এই যে আর্মটা, এই আর্ম তো আর ঘুরে এসে এইখানে আসে না, আসে কি? ওই ডিস্কটা ঘুরে আসে। ডিস্কটা ঘুরে আসে। তো ট্র্যাক। এই যে এই সেক্টরটা ঘুরতে 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 ডিস্ক, সরি, হেডের নিচে আসার জন্য যে সময়, এটাকে সময়। বলা হয় রোটেশনাল ল্যাটেন্সি। আচ্ছা। একটা স্যার রোটেশনাল টাইম কইতে হইতো। এটাকে ল্যাটেন্সি বা ডিলে বলে। এটা কাইন্ড অফ ডিলে না, যে আমি ট্র্যাকে আছি এখনো ডেটাটা পাইতেছি না, তো ওই আচ্ছা। সেক্টরটা আমার মাথার নিচে আসার জন্য যতটুকু সময় লাগবে ততটুকুই হচ্ছে আমার হুম, রোটেশনাল ল্যাটেন্সি বা ডিলে। আচ্ছা। মাথার নিচে আসলো। এখন এই যে সেক্টরটা, এই সেক্টরটা রিড অথবা রাইট করতে একটু সময় লাগবে না? আমার হুম, হচ্ছে এই যে রিড রাইট হেড, এই হেডের নিচে আমার সেক্টরটাকে আমি তুলে নিয়ে আসছি, সেক্টরটাকে তুলে নিয়ে আসছি। এবার এই সেক্টরটার ভিতরে যে ডেটাগুলো লেখা আছে, যেগুলো লেখা আছে, এই লেখাগুলো আমার রিড রাইট করতে একটু সময় লাগবে না? জি স্যার, সময়টা লাগবে। এই সময়টাকে বলা হয় ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। কি বলে? ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইম। বুঝতে পারছি। জি স্যার। ওকে, এইটা যেহেতু একটা সেক্টরকে রিড করছে তাই আমরা বলি ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। যদি যদি এই রিড রাইট হেডটা এই যে আমার ট্র্যাকের ডেটা আছে এই পুরো ট্র্যাকটাকেই যদি রিড করতো, পুরো ট্র্যাকটাকেই যদি রিড করতো, তাইলে যে টাইমটা হইতো সেটা হচ্ছে যেহেতু ওয়ান ট্র্যাক ওয়ান ট্রান্সফার টাইম এটা। ওয়ান ট্র্যাক ট্রান্সফার টাইম। বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো মোটামুটি থিওরি আমার দেয়া শেষ। এবং কিছু এডিশনাল ডিলে যদি দেয়া থাকে প্রশ্নে, এক্সট্রা টাইম, তাহলে আমার ওইটা লাগবে। তাহলে ডিস্ক অ্যাক্সেস টাইম বললে আমরা বুঝবো সিক টাইম, অর্থাৎ নির্দিষ্ট ট্র্যাকে রিড রাইট মাথাটা নির্দিষ্ট ট্র্যাকে যাওয়ার জন্য যে টাইম, সেইটা হচ্ছে সিক টাইম, প্লাস রোটেশনাল ল্যাটেন্সি, ওই ট্র্যাকের যে সেক্টরটার মধ্যে ডেটা আছে সেই সেক্টরটা রিড রাইট হেডের নিচে আসতে যে সময়, সেইটা হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি বা ডিলে, প্লাস হুম। আর ওই পুরো সেক্টরটা সেক্টরটা, রিড করতে। ওই সেক্টরটা রিড করতে যে টাইম সেটা হচ্ছে ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম, প্লাস অ্যাডিশনাল ডিলে যদি দেয়া থাকে, নাইলে এই লাইনটুকু বাদ। জি স্যার। আর ওয়ান ট্র্যাক স্যার ট্রান্সফার টাইমটা দিল না? ওয়ান ট্র্যাক তো লাগতেছে না আমার, যদি লাগে তখন দিব। হুম, আচ্ছা। ওয়ান ট্র্যাক ওইটা আমার লাগতেছে না। বুঝতে পারছি। ঠিক আছে। হুম, ওকে, এই হলো আমার ডিস্ক অ্যাক্সেস টাইম। এবার সিক টাইমটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমরা ধরে নিলাম একটা ডিস্কের রোটেশন টাইম, অর্থাৎ রোটেশন টাইম মানে এই যে হেডের মানে নিচে এই যে পয়েন্টটা আছে, সেক্টরটা ঘুরে আসতে যে টাইমটা হ্যাঁ, লাগবে। এইখান থেকে শুরু করে পুরো ঘুরে আবার এই জায়গাতেই আসতে যে টাইম সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড অ্যাজিউম করে নিতেছি। আর আমার এই ট্র্যাকের ভিতরে 10টা সেক্টর আছে, 10 সেক্টরস পার ট্র্যাক। আমার একটা হুম, ট্র্যাকে 10টা সেক্টর আছে, তাহলে একটা সেক্টরের রোটেশন টাইম কত হবে? একটা সেক্টরের রোটেশন টাইম কত হবে? আমার এখানে যতটুকু টোটাল টাইম লাগে সেইটা ডিভাইড বাই যতগুলো ট্র্যাক, সরি সেক্টর আছে, নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। তাহলে একটা হুম, ডিস্কের রোটেশন টাইম হচ্ছে 10 মিলি সেকেন্ড। আর ওই ট্র্যাকে সেক্টর আছে আমার
10টা, 10 10টা। গুণ 10 1 মিলি সেকেন্ড। তাহলে একটা সেক্টরের রোটেশন টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। যদি এমন প্রশ্ন দেয়া থাকে যে বলা আছে যে রিড রাইট বা হেডটার কারেন্ট পজিশন হচ্ছে থার্ড সেক্টরে, এই যেমন এখানে 3 নাম্বার সেক্টরে আমার কি আছে, রিড হুম, রাইট হেডটা বসে আছে, আর আমার যাইতে হবে এই 7 নাম্বার সেক্টরে, টার্গেট সেক্টর হচ্ছে 7 সেক্টর। তাইলে আমার রোটেশন ল্যাটেন্সি কত হবে? থার্ড তো 3 থেকে ওই 7 নম্বরে যেতে যতটা 7, সেক্টর বাকি থাকে। হ্যাঁ 7 মাইনাস আমার কি করতে হবে, এই যে রিড রাইট হেডটা 3-এর শুরুতে যাইয়া 3 কভার করবে, 4-এর শুরুতে যাইয়া 4 কভার করবে, 5-এর শুরুতে যাইয়া 5 কভার করবে, 6-এর শুরুতে গিয়া 6 কভার করবে, তারপরে 7-এর মাথায় আসবে। 7 এখনো শুরু করে নাই, এই যে 7-এর মাথা পর্যন্ত পৌঁছানো, এইখানে যতটুকু টাইম লাগে সেটা। তাহলে আমার কয়টা সেক্টর পার করে আসতে হইল? টোটাল 4টা। 4টা। 1 2 3 4, এই 4টা সেক্টর আমার পাস করে আসা লাগলো। যেখানে একটা সেক্টরের রোটেশন টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড, তাহলে 4টা সেক্টর পার করে আসতে লাগবে 4 ইন্টু 1 মিলি সেকেন্ড, অর্থাৎ 4 মিলি সেকেন্ড। হুম, বুঝতে পারছি? জি স্যার। ওকে। আর যদি আমার এরকম কোনো হেড পজিশন দেয়া না থাকে প্রশ্নে, তাহলে আমি কি করব, অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সি ব্যবহার করব। অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সি হিসাব করে কিভাবে? রোটেশনাল টাইম ডিভাইড বাই 2, সোজা কথা। রোটেশনাল টাইম ডিভাইড বাই 2, অর্থাৎ রোটেশনাল টাইম আমার দেয়া আছে কত, 10 মিলি সেকেন্ড, ডিভাইড বাই 2 সমান 5। যদি আমার এরকম পজিশন দেয়া না থাকে, তাইলে হচ্ছে আমি কি করব, অ্যাভারেজটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব, 1 rotational time divide by 2, যদি দেয়া না থাকে। জি স্যার। ওকে। আর ট্রান্সফার টাইম, একটা সেক্টর ট্রান্সফার টাইম, ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম মানে একটা সেক্টর রিড করতে বা রাইট করতে যে সময়টা লাগে সেটা। তাহলে ওয়ান রোটেশন টাইম অর্থাৎ 10 মিলি সেকেন্ড ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। প্রতিটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে, ঠিক ওই আগেরটার মতো। এই যে এখানে যেটা ছিল ওয়ান সেক্টর রোটেশন টাইম, ওইটাই আবার ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। ওয়ান সেক্টর মানে স্যার এটা তো ফর্মুলা। ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা, কিন্তু থিওরিটিক্যালি এমন ভাবে বোঝানো হইতেছে যে এটার ফর্মুলা তোমার হুম, মনে হইতেছে না, প্রশ্নে আসলে তখন তুমি সরাসরি যাতে গোলায় না ফেলা, মানে ফর্মুলা অনেক তো, তো বুঝাই বুঝাই হুম, আগাইতেছি যাতে তুমি গোলমাল না পাকাও, বুঝো না তো। জিনিসগুলা যে কিভাবে ফর্মুলা গুলো আসলো, কেন এইভাবে ইউজ করতেছি। কারণ আমি যে তোমার ডাইরেক্ট ফর্মুলা লিখে দিই, ডাইরেক্ট ফর্মুলা তুমি মনে রাখতে পারবা না। হুম, জি স্যার, ঝামেলা লাগে যায়। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমরা সলভ করি। এখানে বলছে কনসিডার এ ডিস্ক উইথ 16 প্ল্যাটার্স। কয়টা প্ল্যাটার আছে? 16টা। 16, টু 16টা। সারফেস পার প্ল্যাটার, প্রতিটা প্ল্যাটারে দুইটা সারফেস, উপরে একটা সারফেস নিচে একটা সারফেস। তাইলে এখানে টোটাল সারফেস 32 কয়টা? সার্ভিস। 32টা। প্রতিটা সারফেসে 1K মানে 1000টা 1000। ট্র্যাক আছে। আবার হুম, প্রতিটা ট্র্যাকে আছে 2000 সেক্টর। ক্যাপাসিটি চাইছে না। হ্যাঁ, এবং জি স্যার। প্রতিটা সেক্টরের ক্যাপাসিটি রাইট। হচ্ছে 2 বাইট, 2048 বাইট, 2048 বাইটস। বাইটস। এবার ডিস্ক রোটেশন দিয়া দেয়া আছে 3000 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, 1 মিনিটে কতবার রোটেট করে। তো এখানে এক আচ্ছা। মিনিটে 3000 বার রোটেট করে। এবং সিটটা। সিক টাইম দেয়া আছে 10 মিলি সেকেন্ড। সিক টাইম কোনটা? রিড রাইট হেডটা ওই যে স্যার রেড রেড হেডটা ওই মানে ট্র্যাকে আসতে যে সময় লাগে। নির্দিষ্ট ট্র্যাকে, ডিজায়ার্ড ট্র্যাকে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে সিক টাইম। এটা দেয়া আছে আমার 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড। এইবার এই ডিস্কের ক্যাপাসিটি বের করতে বলছে। তাহলে বলো জি ডিস্কের স্যার। ক্যাপাসিটি কিভাবে বের করব? ডিস্কের তাহলে ক্যাপাসিটি বের 16 করার আগে আমরা ইন্টু জানি 2। 2 ইন্টু নাম্বার অফ প্ল্যাটার্স কত? 16 পাইলাম। এবার পার একটা প্ল্যাটারে কতগুলো ট্র্যাক আছে?
পার প্ল্যাটারে কতগুলো ট্র্যাক আছে? আমার আছে 1000টা ট্র্যাক আছে। 1K, এবার পার ট্র্যাকে কতগুলো সেক্টর আছে? 2K, এবার পার সেক্টরের সাইজ কত? 2048 বাইটস। বাইট। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। এটা হিসাব করলে যা আসবে তাই। তো এটা হিসাব করলে আমরা হচ্ছে এই যে 1K কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10, 2K কে লিখতে পারি 2K লেখা যায় 2 টু দি পাওয়ার 1, আর এই যে K এর জন্য লেখা যায় 2 টু দি পাওয়ার 10 সমান 2 টু দি হ্যাঁ, পাওয়ার 11। আর 2048 কে, তাহলে এই যে কে গুলাকে 2 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করা মানে কি? এগুলাকে বাইটে নিয়ে নাও। বাইটে নিয়ে নিছি। আর এখানে তো বাইটে আছেই। জাস্ট এটাকে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করলে 2 টু দি পাওয়ার 11 সমান 2048, এটা লিখলাম। তো টোটাল 2 টু দি পাওয়ার 37 বাইট, যাকে আবার জিবিতে প্রকাশ করলে 128 জিবি। আচ্ছা। এরপরে কি বলছে? তো নাম্বার অফ, আমাদের, জি স্যার, ওকে ওকে। আচ্ছা, এরপরে বি নাম্বারে বলা আছে যে হ্যাঁ, এই যে তুমি হয়তো হার্ড ডিস্কের কথা বলতে চাইতেছিলা নাকি? হ্যাঁ, যে 128 জিবিতে আমাদের এতগুলা প্ল্যাটার, এতগুলা ট্র্যাক থাকে। হ্যাঁ, এটা এইভাবে করছে। তোমার হয়তো এই প্ল্যাটারের সংখ্যা কম বেশি থাকতে পারে, ট্র্যাকের সংখ্যা কম বেশি থাকতে পারে, সেক্টরের সংখ্যা কম বেশি থাকতে পারে। জি স্যার। আচ্ছা, তার বি নাম্বার কি বলছে? নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর অ্যাড্রেসিং দ্য ডিস্ক। ডিস্কটাকে অ্যাড্রেসিং করার জন্য কি পরিমাণ বিট লাগবে? কি পরিমাণ বিট লাগবে? এখন এখানে ডিস্ক অ্যাড্রেসিং বলতে বুঝাইতেছে আমরা ডিস্কের সব থেকে যদি আমি বলি যে স্মল ইউনিট, সেইটা আমার কোনটা? সেক্টর। সেক্টর। তাইলে আমার এইখানে টোটাল কতগুলো সেক্টর আছে সেটা কি আমরা বের করতে পারি না? ধরো জি স্যার, একটা সেক্টর ট্র্যাক, তো বলে দিছে না? একটা ট্র্যাকে আমার ধরো, এই হচ্ছে আমার একটা ট্র্যাক, এখানে আমার 10টা সেক্টর আছে। এই হলো একটা হুম, সেক্টর, দুইটা সেক্টর, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো আমি কি ট্র্যাক করলাম? আছে কতগুলো? কি বুঝি নাই না, ট্র্যাকের হিসাব বাদ দেওয়ার কথা। তাহলে এখানে এই একটা ট্র্যাকে ধরো হচ্ছে আমার 8টা সেক্টর আছে। এই যে সেক্টরগুলো আছে, এই এক একটা সেক্টর আমার সব থেকে স্মল ইউনিট একটা ডিস্কের জি জন্য। স্যার। তাহলে আমি কি করব? আমি রিড রাইট করি কি? সেক্টরকে রিড রাইট করি। জি স্যার। চিন্তা করে দেখো, আমরা শুনলেন। যখন মেমোরি পড়ছিলাম, র্যাম পড়ছিলাম, তখন মেমোরিতে এরকম সেল সেল ভাগ করে দিতাম। জি স্যার। ঠিক একইভাবে একটা ট্র্যাককে আমি এই যে সেক্টরে সেক্টরে ভাগ তো, করতেছি। হুম, এইখানে যতগুলো সেল থাকতো, প্রত্যেকটা সেলে আমি কি করতাম? অ্যাড্রেস দিতাম না? জি স্যার। 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেলকে আমি কি লিখতাম? 0 0 0 থেকে 1 ওয়ান ওয়ান 1 ওয়ান। 1, এইভাবে করে অ্যাড্রেসিং করতাম। ঠিক একইভাবে এইখানে যে 8টা সেক্টর আছে, সেই 8টা সেক্টরকে আমি কি লিখতে পারি? 0 0 0 থেকে শুরু করে এইটার ওয়ান আগেরটা ওয়ান। 1 1 1, এটা 0 0 0, তারপরটা কি হবে? 0 0 1, 01। তারপরে এইটা কি হবে? এটা হবে 0 010। 1 0, এরকম করে। তার মানে প্রতিটা সেক্টরকে আমি অ্যাড্রেসিং করতে পারি। জি স্যার। তো এইখানে 8টা সেলের জন্য আমার কয় বিট লাগছে? 3। 3 বিট। এইখানে 8টা সেক্টরের জন্য আমার কয় বিট করে 3 লাগতেছে? বিট লাগবে। 3 বিট লাগতেছে। আমরা এটা হিসাব করি কিভাবে? যতগুলো সেল এইখানে আছে, 8টা সেল আছে, আমি কি করি? তারে লগের 2 করি না? লগ 2 করলে আমার কি হয়? এখানে 3 আসে। জি স্যার। বা এই 8কে আমরা কি করতাম? অক্টোবর 2 এর পাওয়ার। 2 এর পাওয়ার দিতাম, 2 কিউব লিখতাম। তো এই যে পাওয়ার যেটা, সেইটাই হচ্ছে আমার কি হইতো? বিট সংখ্যা হইতো। বিট। জি স্যার। ঠিক একইভাবে এই যে সেক্টর আছে, আমি যদি কোনোভাবে, এখানে 8টা সেক্টর আছে, 8টা সেক্টর আছে, আমি কি করছি? 8কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করছি। এখানে যত সংখ্যা আইছে ততগুলো আমার
তত বিটের আমার অ্যাড্রেস তৈরি হয়েছে, তাই না? জি স্যার। ওকে। ঠিক একইভাবে আমি যদি আমার ডিস্ক ক্যাপাসিটিতে টোটাল কতগুলো সেক্টর আছে সেটা যদি কাউন্ট করতে পারি এবং তাকে যদি এইভাবে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করি, তাহলে পাওয়ারে যত আসবে তত বিট আমার অ্যাড্রেসিং এর জন্য লাগবে। হুম। তাইলে আমি এখন এটা বের করি। আমার এখানে একটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে? একটা ট্র্যাকে না, পুরো ডিস্কে আমার কতগুলো হ্যাঁ আছে। হ্যাঁ। আমি তো একটা জি ট্র্যাক স্যার, দিয়ে পরে তো আমি স্যার কতগুলো ট্র্যাক আছে ওটা দিয়ে গুণ দিলেই তো হচ্ছে। হ্যাঁ, কতগুলো ট্র্যাক আছে ওটা দিয়ে গুণ দিলেই হইতেছে। তো আমার লাগবে টোটাল সেক্টরের সংখ্যা। দেখো, আমি এই হুম। পর্যন্ত এতটুকু, এই 2 দিয়ে 16 কে গুণ করলে টোটাল সারফেসের সংখ্যা বের হয়। জি স্যার। তার সাথে আমি কতগুলো পার সারফেসে কতগুলো ট্র্যাক সেটা গুণ করছি। জি স্যার। তারপরে প্রতিটা ট্র্যাকে কতগুলো সেক্টর সেটা দিয়ে গুণ করছি। এই এই পর্যন্তই হবে। এই পর্যন্তই কি আমার টোটাল নাম্বার অফ সেক্টর না? জি স্যার। সেক্টর। তাহলে এই পর্যন্ত যদি হিসাব করি তাহলে এই অংশটুকু আমার বাদ। হুম। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 4 আর 10, একে 20, 5, 21, 25, 26 6, স্যার। 26। তা 2 টু দি পাওয়ার 26। তাইলে আমার অ্যাড্রেসিং এর জন্য কয় বিট লাগবে? 26 ফিট লাগবে। 26 বিট লাগবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপরে সি নাম্বার কি বলছে? ফাইন্ড ডিস্ক অ্যাক্সেস টাইম। ডিস্ক অ্যাক্সেস টাইম বললে আমরা কি বুঝবো? একটা সেক্টরের অ্যাক্সেস টাইম। একটা হুম। সেক্টরের অ্যাক্সেস টাইম। এক্সেস টাইম। তো আমাদের ফর্মুলা কি ছিল? ফার্স্টে হচ্ছে যে ট্র্যাকে আমার সেক্টরটা আছে সেই ট্র্যাকে যাওয়া অর্থাৎ সিক টাইম হুম। যোগ। 10 মিলি সেকেন্ড। এরপরে হচ্ছে সেক্টর সিক টাইমের পরে আমরা যখন নির্দিষ্ট ট্র্যাকে চলে গেলাম, যেটা আমাদের ডিজায়ার ট্র্যাক, রোটেশন টাইমটা। তারপরে ওই ডিজায়ার ট্র্যাকে যাওয়ার পরে যে সেক্টরটা আমার লাগবে সেই সেক্টরে যাওয়ার জন্য আমার একটা রোটেশন টাইম আছে। হুম। এবং রোটেশন টাইমের পরে আমার কি লাগে? একটা সেক্টরের এক্সট্রা। রিড করতে যে টাইমটা লাগে, ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। আচ্ছা আচ্ছা। ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম প্লাস এক্সট্রা যদি থাকে। তো আমার হুম। এখানে সিক টাইম কত? সিক টাইম দেয়া আছে 10 10। প্লাস রোটেশনাল ল্যাটেন্সি। 3000। রোটেশনাল ল্যাটেন্সিটা আমাদের হিসাব করতে হবে। এটা তো পার মিনিটে দেয়া। ও আচ্ছা আচ্ছা। আমার কি করতে হবে? এটাকে ইট রোটেস। পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, বা আমাদের ওখানে মিলি সেকেন্ডে হিসাব করা, তাই মিলি সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো ডিস্ক অ্যাক্সেস টাইম সিক টাইম প্লাস রোটেশন ল্যাটেন্সি প্লাস ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। তো সিক টাইম 10 মিলি সেকেন্ড আমরা লিখছিলাম। আমার রোটেশন ল্যাটেন্সি, যদি আমরা বলছিলাম এরকম একটা কথা, যদি রিড রাইট হেড এত পজিশনে আছে, থার্ড সেক্টরে আছে, 7 সেক্টরে যাওয়া লাগবে, এইরকম যদি বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব? অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সি ব্যবহার করব। অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সি মানে কি? মানে হয়েছে 20/2। একবার রোটেশন দিতে যত টাইম লাগে ডিভাইড বাই 2। জি একবার স্যার। রোটেশন দিতে যত টাইম লাগে ডিভাইড বাই 2। 2। আর একটা সেক্টর ট্রান্সফার টাইম হচ্ছে ঠিক একই, একবার রোটেশন দিতে যত টাইম ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। মনে আছে ফর্মুলা? জি স্যার, ওটা মনে এই আছে। যে ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম, ওয়ান একটা রোটেশন টাইম তো। টাইম, একবার ঘুরতে যত টাইম লাগে ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। একটা একটা ট্র্যাকে ট্র্যাকে কতগুলো সেক্টর আছে? কতগুলো সেক্টর আছে? তাইলে এখন দেখো, আমার প্রশ্ন দেয়া আছে 3000 আরপিএম, মানে কি 1 মিনিটে 3000 বার রোটেট করে। তাহলে 3000 হুম। বার রোটেট করার জন্য টাইম লাগবে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে একবার রোটেশন টাইম। কারণ আমার ফর্মুলাটা এখানে উপরে কি বসে? একবার রোটেশন, ওয়ান রোটেশন টাইম, একবার রোটেট করার জন্য কত টাইম সেটা লাগবে। ফর ওয়ান রোটেশন 3000 এর জন্য 60 সেকেন্ড লাগে, তো একবার রোটেট করতে সময় লাগবে কম, 60/3000।
করলাম। হুম, এবং যেহেতু আমার ই হচ্ছে মিলি সেকেন্ডে হিসাব করা আছে, এটা যেহেতু 10 সিক টাইমটা 10 মিলি সেকেন্ডে দেয়া, তো আমি বাকি টাইমগুলোরও মিলি সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। তাই আমি কি করলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম, তা মিলি সেকেন্ড হয়ে গেল। ওকে, বড় জিনিস থেকে ছোট জিনিসে যাইতে গেলে কি গুণ করতে হয়, আর ছোট জিনিস যেটা বড় জিনিসে যাইতে গেলে ভাগ করতে হয়। ভাগ মিলি করতে হয়। সেকেন্ডে তো সেকেন্ডের থেকে ছোট, সুতরাং 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তাই না? তো 1 সেকেন্ডের জন্য মিলি সেকেন্ডে নিতে গেলে 1000 দিয়ে গুণ করা লাগবে। করলাম, করলার পরে আমার 20 মিলি সেকেন্ড আসলো। এই 20 মিলি সেকেন্ড মানে কি, একবার রোটেট করতে, ডিস্কটা একবার রোটেট করতে আমার লাগে 20 20 মিলি মিলি সেকেন্ড। সেকেন্ড ভাই। তাহলে 1 রোটেশন টাইম ডিভাইড বাই 2। আর এই সেক্টর 1 সেক্টর ট্রান্সফার টাইম ফর্মুলা হচ্ছে 1 রোটেশন টাইম ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। আমার 2000টা সেক্টর আছে একটা ট্র্যাক। তো এবার হিসাব করলে যা আসে সেটা আমার রেজাল্ট। জি স্যার। ওকে, লাস্ট বলছে ফাইন্ড দ্য ডিস্ক ট্রান্সফার টাইম। ডিস্ক ট্রান্সফার টাইম, নট ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। অর্থাৎ পুরো ডিস্কটা রিড করে ফেলতে আমার কত টাইম লাগে। এটা কি স্যার একটা সার্ভিস নাকি সব? সব। ফাইন্ড দ্য ডিস্ক ট্রান্সফার টাইম। আচ্ছা, ডিস্ক ট্রান্সফার টাইম। আচ্ছা আচ্ছা, এখানে কি বের করলো এটা? ও আচ্ছা, না এটা বলছে হচ্ছে ডিস্ক ট্রান্সফার টাইম বলতে বুঝাইতেছে এখানে 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা ও ট্রান্সফার করবে সেটা। এটা আর একটু ডিটেলসে লেখা উচিত ছিল। ফাইন্ড ডিস্ক ট্রান্সফার টাইম। আচ্ছা, আমরা ইন 1 সেকেন্ড আমরা নাকি? ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম বলতে কি বুঝি? ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম বলতে কি বুঝি? একটা সেক্টর রিড রাইট করতে যত সময়, একটা সেক্টর রিড রাইট করতে এটা তো যতটুকু, সময় লাগবে। যত সময় লাগবে, এই একটা সেক্টর রিড রাইট করলে বা একটা সেক্টর ধরো রিড করলে এই একটা সেক্টরের যতটুকু ডেটা ছিল সম্পূর্ণ ডেটাটা তুমি কার কাছে পাঠাই দিলা? সিপিইউর কাছে পাঠাই দিলা। জি স্যার। তো ফাইন্ড ডিস্ক ট্রান্সফার টাইম মানে তোমার এখানে ডিস্ক থেকে ডেটা ট্রান্সফার করতে বা এটা আসলে প্রশ্নটা একটু অন্যরকম। ডিস্ক ট্রান্সফার টাইম বলতে ওরা বের করতে বলতেছে এখানে, যদি এটা টাইম বলছে যে ডিস্ক ট্রান্সফার সেকেন্ডে টাইম, কতগুলো ডাটা যাচ্ছে নাকি? হ্যাঁ মানে 1 সেকেন্ডে পার সেকেন্ডে কি পরিমাণ ডেটাকে আমি ট্রান্সফার করতে পারতেছি সেইটা। তো আমি যদি একটা সেক্টরের জন্য হিসাব করি, তাহলে এইখানে দেখো এই যে ফর্মুলাটা ছিল এখানে, এই যে এই অংশটুকু খেয়াল করো। ওয়ান সেক্টর ট্রান্সফার টাইমের ফর্মুলা একটা রোটেশন দেওয়ার জন্য টাইম ডিভাইড বাই নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক। তাহলে এইখানে হিসাব করলে আমার আসতেছে 0.01 মিলি সেকেন্ড। তাহলে 0.01 মিলি সেকেন্ডে আমি একটা সেক্টর পাঠাই দিতে পারি। একটা সেক্টর পাঠাই দেওয়া মানে হচ্ছে একটা সেক্টরের যে ক্যাপাসিটি অর্থাৎ ডেটা সেইটাকে আমি পাঠাই দিচ্ছি। তো একটা সেক্টরের ক্যাপাসিটি হচ্ছে আমার 2048 বাইট। এটা আমার প্রশ্নে দেয়া আছে নাকি? জি স্যার। মানে বুঝাইতেছি 0.01 মিলি সেকেন্ডে আমি 2048 বাইট ডেটা সিপিইউর কাছে পাঠিয়ে দিতে পারি। মানে 1 সেকেন্ডে কত বলি? 1 সেকেন্ডে কত হবে? তাহলে আমি এত সেকেন্ডে ডিস্ক ট্রান্সফার করে 2048 বাইট, তাহলে 1 মিলি সেকেন্ডে হিসাব করতেছি, 1 মিলি সেকেন্ডে কতটুকু পারবে? 1 মিলি সেকেন্ডে হিসাব করলে কতটুকু পারবে? এত ডিভাইড বাই জিরো পয়েন্ট সেকেন্ড। জিরো ওয়ান। ভগ্নাংশের বেলায়
আমরা জানি হচ্ছে কি আহ, ছোট হইলে গুণ করতে হয় নাকি? জি স্যার। এখানে 1 মিলি সেকেন্ডে আমার হচ্ছে বাইট আরো বেশি পাঠানোর কথা, তাই না? 0.01 মিলি হুম। সেকেন্ডের তুলনায়। কিন্তু যেহেতু এই পাশে ভগ্নাংশ থাকে সেহেতু আমরা উল্টা কাজটা করি, করার কথা ছিল গুণ করব ভাগ। এটা কি বেশি পাঠানোর কথা ছিল, বাট কম হয়ে যাবে ভগ্নাংশের জন্য স্যার। ভগ্নাংশের জন্য? এখানে ভগ্নাংশ থাকলে তখন আমাদের এই রুলসটা খাটে। এটা হচ্ছে হুম। ঐকিক নিয়মের নিয়ম আর কি, জি। রুলস। আচ্ছা ঠিক আছে, তাহলে এত বাইট আমরা পাঠাই কি মিলি সেকেন্ডে, কিন্তু আমার তো হিসাব এক করতে হবে সেকেন্ড। সেকেন্ডে। সেকেন্ড জি হিসাব করতে হবে না তো? স্যার। মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে এবার নিয়ে যাব। তো সেকেন্ডে নিয়ে গেলে আমার কি করতে 1000 হবে? মিলি সেকেন্ড। এইটারে পুরাটারে 1000 দিয়ে 1000 দিয়ে গুণ না স্যার? এটা মিলি সেকেন্ড আছে, মিলি সেকেন্ডে দেয়া আছে। হুম। বড়তে যাইতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। হুম। তো তুমি হচ্ছে এই যে 0.01, মিলি সেকেন্ড। এইটাকে যদি এবার 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করো, তাহলে কি আসতেছে? 2048 গুণ, নিচেরটাকে উল্টাই দাও, উপরে আসবে 1000, নিচে আসবে 0.01। জি স্যার। এইটা এবার 0.01 কে আবার দশমিক যদি উঠায় দাও, একটু এখানে লিখি, গুণ দেই, এই দশমিক তুলে দিলাম, তুলে দিলে দশমিক তুলে দেওয়ার জন্য একটা এক, আর দশমিকের পরে যে কটা ডিজিট, দুইটা ডিজিটের জন্য 1। দুইটা শূন্য। তা নিচে আসতেছে, নিচে আসতেছে কি? নিচে আসতেছে শুধু ওয়ান। এবার এইটুকু হিসাব করলে যা আসে, 1100 গুণ করবা 2048 দিয়ে গুণ করবা, এই যে এরকম আসবে। গুণ করলে 2,48,000। জি স্যার। যা আসে এটা। তো একে আবার হচ্ছে 2 টু দি পাওয়ার 10 দিয়ে ভাগ করলে বাইট থেকে কিলো বাইট হয়ে যায়। তখন হচ্ছে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 2 লাখ। লক্ষ কিলোবাইট পার সেকেন্ড। তার মানে এটা একটু কঠিন। কঠিন কোন জায়গা থেকে? বেশি একটা তো কঠিন না। তোমার তো এইটুকু না মানে, জানাই আছে যে এত মিলি হ্যাঁ সেকেন্ডে এই হ্যাঁ। পরিমাণ ডেটা আমরা পাঠাইতেছি, 1 মিলি সেকেন্ডে কত সেটা হিসাব করছি। কিন্তু আমার দরকার যেহেতু সেকেন্ডে, তাই আমি ওই যে সেকেন্ডে নিয়ে গেছি। সেকেন্ডে নিয়ে যাওয়ার পরে যা রেজাল্ট ওটি রাখতে পারতাম, কিন্তু শেষে যায় কিলো বাইটে নিছি, না নিলেও কেজি চলতো। করে। জি স্যার। ওকে। অলরেডি। এরপরে এরপরে হচ্ছে মাল্টিপল সেক্টর অ্যাক্সেস টাইম। মানে এতক্ষণ করলাম একটা সেক্টর নিয়ে, এখন মাল্টিপল। মাল্টিপল মাল্টিপল সেক্টর অ্যাক্সেস টাইম মানে হচ্ছে এইরকম সেক্টরগুলো দেয়া আছে, ওই সেক্টরগুলোতে অ্যাক্সেস করার জন্য কি পরিমাণ টাইম লাগবে। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে র্যান্ডম। মাল্টিপল সেক্টরগুলা একই ট্র্যাকে এরকম কনজিকিউটিভ ওয়েতে থাকতে পারে। হ্যাঁ, তো পাশাপাশি তো থাকতে পারে। তো অর্থাৎ আমার ডেটাগুলো পাশাপাশি একদম এইভাবেই রাখছি, এখন এইটাকে রিড করতে চাইতেছি, তাহলে এটা কি হবে? সিকোয়েন্সিয়াল। আর যদি আর যদি এই সেক্টরগুলো বা ডেটাগুলো একই ট্র্যাকের সেক্টরের গুলোতে না রেখে মাঝখানে আর একটা ধরো সেক্টর চিন্তা করলাম, এই সেক্টরে এইটার কিছু সেক্টরে রাখছি, এইটার কিছু সেক্টরে রাখছি, অন্য একটা সেক্টর ট্র্যাকের সেক্টরে রাখছি, এরকম যদি রাখতাম, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকের সেক্টরে যদি রাখতাম, তাহলে এটা হয়তো র্যান্ডম। আর যদি স্যার একটা ট্র্যাকেরই ভিন্ন ভিন্ন জায়গায়? ওইটাও র্যান্ডম। ধরো তুমি এই জায়গাতে রাখছো, এই জায়গাতে রাখো নাই, আবার এই জায়গাতে হুম। রাখছো, ওটাও র্যান্ডম। জি। সিকোয়েন্সিয়াল মানে কি? সিকোয়েন্সে থাকবে, বুঝতে পারছি? তো অল দ্য জি সেক্টরস স্যার। কন্টেইনিং ডিজায়ার্ড ডেটা আর ইন দ্য সেম ট্র্যাক কনজিকিউটিভলি, মানে পাশাপাশি এরকম থাকবে। তো বুঝতে আমি পারছি। আমি চিন্তা করলাম যে আমার এরকম এনটা সেক্টর ট্রান্সফার করা লাগবে,
মাল্টিপল বলছে আমি বললাম এন সেক্টর, এন সংখ্যক সেক্টর আমার ট্রান্সফার করা লাগবে। তাহলে এন সেক্টর ট্রান্সফারের জন্য টাইম হবে সিক টাইম, অর্থাৎ নির্দিষ্ট ট্র্যাকে যাওয়ার জন্য যে টাইম, প্লাস রোটেশনাল ল্যাটেন্সি, এই যে যেখান থেকে ডেটা শুরু সেই জায়গাটা এই রিড রাইটের মাথার নিচে আসার জন্য যে টাইম সেইটা, প্লাস একটা সেক্টরের জন্য একটা সেক্টর ট্রান্সফার করতে যত জি। টাইম, কিন্তু আমার এখানে যেহেতু এনটা সেক্টর আছে তাই এন দিয়ে গুণ। ট্রেন গুণ। এতটুকু কিন্তু আমরা আগেও করে আসছি। জি স্যার, একটা সেক সেক্টরের টাইম জন্য জাস্ট প্লাস রোটেশনাল ল্যাটেন্সি প্লাস একটা সেক্টরের টাইম। এখন বাড়তেছে যেহেতু দেখে এনটা সেক্টর তাই আমি এন দিয়ে গুণ করে দিচ্ছি। আর র্যান্ডমের জন্য হচ্ছে র্যান্ডম, যেহেতু এরকম অনেকগুলো সেক্টরে তুমি হচ্ছে ডেটাটাকে রাখছো, ধরো কিছু ডেটা রাখছো এই ট্র্যাকের এই এখানে এই তো জায়গাতে, এই ওই জায়গাতে, আবার কোনোটাতে রাখছো ট্র্যাক এইখানে। ও এন হয়ে যাবে। হ্যাঁ, এরকম রাখছো। এই যে কালো কালো অংশগুলো দেখা যেতেছে এগুলো হচ্ছে তুমি তোমার ডেটাটাকে এই অংশে সেক্টর। রাখছো। তো যেহেতু এরকম রাখছো, তাহলে আমার প্রত্যেকবার এই রিড রাইট হেডটাকে এক একটা ট্র্যাকে নিয়ে যাওয়া লাগবে। তার মানে সিক টাইম ফিক্সড থাকবে না, এক একটার জন্য এক একটা মানে একটার জন্য হিসাব করলে হবে না, সবার জন্য হিসাব। এই এই ট্র্যাক পাওয়া বা হচ্ছে এইটাকে নিয়ে এসে এই ট্র্যাকে প্লেস করা, অথবা এই ট্র্যাকে প্লেস করা, এই ট্র্যাকে প্রত্যেকটা ট্র্যাকে প্লেস করা লাগবে। তারপরে জি স্যার। হচ্ছে রোটেশনাল ল্যাটেন্সি, অর্থাৎ এই যে নির্দিষ্ট ট্র্যাকটা এই রিড রাইটের মাথার নিচে আসতে যে সময় সেইটা, আর একটা সেক্টর ট্রান্সফার করতে যত টাইম, এই পুরো জিনিসটা আমার যতগুলো সেক্টর জন্য করা লাগবে তাই দিয়ে গুণ করা লাগবে। যতগুলো সেক্টর না যতগুলো ট্র্যাক স্যার। যতগুলো সেক্টর ম্যাক্সিমাম এরকমই ডেটা, টাইম লাগবে। কেন দেখো, ধরো তুমি একটা ডেটার জন্য এই সেক্টরে আসছো, হুম। এই ট্র্যাকে এই সেক্টরে আসলা, এটা রিড করলা, কিন্তু পরবর্তী ডেটাটা তোমার আর তুমি এই ট্র্যাকই রাখো নাই। এটা ধরো ১ নাম্বার সেক্টর বা ডেটার প্রথম অংশটা এখানে রাখছো, দ্বিতীয় অংশটা রাখছো গিয়ে এইখানে। তা তোমার রিড রাইট হেডটাকে কি এখন ট্র্যাক চেঞ্জ করে অন্য ট্র্যাকে যাওয়া লাগবে। জি স্যার। তৃতীয় অংশটা কিনা রাখছো আবার এই মাঝখানের যে ট্র্যাক ২ নাম্বার ট্র্যাক সেটাতে রাখছো। তা আবার রিড রাইট হেডটাকে এখন এই জায়গাটা থেকে সরাইয়া এই জায়গায় নিয়ে আসতে হবে। হুম। তা তুমি প্রত্যেকবার কি করতেছো, যতগুলো সেক্টর প্রত্যেকবার করে ট্র্যাক চেঞ্জ করতেছো, মানে সিক টাইম ততবার আসতেছে। জি স্যার। আবার যখনই কোনো নির্দিষ্ট ট্র্যাকে যাচ্ছ, ওইখানে যে সেক্টরটা তোমার লাগবে সেই সেক্টরটা আসতে আবার কিছু সময় লাগবে, রোটেশনাল ল্যাটেন্সি। হ্যাঁ। আবার যখন সেক্টরটা তোমার রিড রাইট হেডের নিচে আসলো, এবার পুরো সেক্টরটা রিড এটা করতে, ট্রান্সফার। এটা হচ্ছে আমার এক সেক্টরের জন্য টাইম। তাহলে এই পুরো জিনিসটা প্রত্যেকটা সেক্টরের জন্যই লাগতেছে। জি স্যার। সুতরাং এন দিয়ে তখন গুণ করে দিতে হবে। হুম। এন ইন্টু, আর এইটুকু আমরা জানি একটা ডিস্কের জি। অ্যাক্সেস টাইম, সুতরাং ওইটা ডাইরেক্ট লিখে দেওয়া যায়। তার মানে যদি আমাকে বলা হয় সিকোয়েন্সিয়াল, তাহলে এনটা গুণ হবে একটা সেক্টরের টাইমের সাথে। আর যদি বলে র্যান্ডম, তাহলে এনটা গুণ হবে এই পুরো জিনিসটার সাথে। জি। এবার একটা ম্যাথ দেখি। আচ্ছা, an application loads 100 libraries at a startup. একটা অ্যাপ্লিকেশন যখন তোমার আমি ওপেন করতেছি আমার কম্পিউটারে, তখন ও সাথে সাথে ১০০টা লাইব্রেরি লোড করতেছে। যেমন একটা গেম খেললে অনেকগুলা লাইব্রেরি লোড হয় না, যেমন ধরো পাবজি টাবজি খেলতে গেলে অনেক কিছু লোড হয় তারপরে গেমটা চালু হয়। জি স্যার। এবং গেম চালু হওয়ার আগে লোডিং বলে অনেকক্ষণ একটা কিছু ঘুরতে থাকে, মানে ও তখন লাইব্রেরিগুলোকে লোড করতেছে র্যামে, আচ্ছা। তাই না? তো এরকম একটা অ্যাপ্লিকেশন আমার কি করে ১০০টা লাইব্রেরি
লোড করে। লোডিং ইচ লাইব্রেরি রিকোয়ার্স এক্স্যাক্টলি ওয়ান ডিস্ক অ্যাক্সেস। প্রতিটা লোডিংয়ের জন্য, প্রতিটা লাইব্রেরি লোড করার জন্য আমার একবার করে ডিস্ক অ্যাক্সেস করা লাগে। তাহলে 100টা লাইব্রেরির জন্য 100 বার আমার ডিস্ক অ্যাক্সেস করা লাগবে। হুম। দ্য সিক টাইম অফ দ্য ডিস্ক টু এ র্যান্ডম লোকেশন, এই যে র্যান্ডম বলছে, র্যান্ডম লোকেশনে যাওয়ার জন্য আমার সিক টাইম হচ্ছে 10 মিলি সেকেন্ড। 10 মিলিসেকেন্ড। রোটেশনাল স্পিড দেয়া আছে 6000 আরপিএম। যদি 100টা if all 100 libraries are loaded from random locations on the disk, how long does it take to load all libraries? 100টা লাইব্রেরি নিয়ে আসতে, লোড করতে কি পরিমাণ সময় লাগবে? যেখানে বলা মানে হয়েছে দ্য টাইম টু ট্রান্সফার ডেটা ফ্রম ওয়ান ডিস্ক ব্লক ওয়ান্স দ্য হেড হ্যাজ বিন পজিশনড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ব্লক মে বি নেগলেক্টেড। মানে হচ্ছে ওই যে আমরা একটা সেক্টরকে যখন রিড রাইট হেডের নিচে নিয়ে আসি, এই পুরো সেক্টরটা রিড করতে একটু সময় লাগতো না? আমরা এটাকে কি বলতাম? ওয়ান সেক্টর ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম। এইটাকে বলছে নেগলেক্ট করতে পারো, মানে এটাকে তুমি শূন্য ধরতে পারো। ওইটুকু টাইম আমার হিসাব করা এত লাগবে। ঘুরাই পিছিয়ে বলছে। হ্যাঁ, এখানে বলছে যে ঘুরাই পেঁচাই মানে কি, যেমন হচ্ছে দ্য টাইম টু ট্রান্সফার ডেটা ফ্রম ডিস্ক ব্লক। ডিস্কের ব্লক কি, বা ডিস্কের স্মল ইউনিট কি, সেক্টর। হুম। ওইটা যখন হেডের নিচে পজিশন হয় তখন যে টাইমটা লাগবে সেই টাইমটা আমার কি নেগলেক্ট করতে বলা হয়েছে। বলছে। তো এবার দেখো আমার ডিস্কটা ঘোরে কতবার, 6000 আরপিএম, মানে কি 1 মিনিটে 6000 বার প্রায় ঘোরে। 6000। তো আমি কি করলাম, 6000 বার যেহেতু ঘোরে, আমি 6000 রোটেশন হয় 1 মিনিট তথা 60 সেকেন্ডে। আমি এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে নিতেছি, কারণ আমার সিক টাইম 10 মিলি সেকেন্ড দেওয়া আছে, মিলি সেকেন্ড হিসাব করা, তাই এটাকেও মিলি সেকেন্ডে নিয়ে গেলাম। তো সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করা লাগে, করলাম। হুম। এখন আমার দরকার একবার রোটেশনের টাইম কত, কারণ আমাদের ফর্মুলাতে সবসময় এরকম লাগে, ওয়ান রোটেশন টাইম ডিভাইড বাই সামথিং। স্যার একবার হতে কম সময় লাগবে। একবারতে কম সময় লাগবে, তো ওই যে এই অংশটাকে এই যে 6000 দিয়ে ভাগ করলাম সমান 10 মিলি সেকেন্ড। একবার রোটেট করতে 10 মিলি সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এখন আমার এখানে কোনো পজিশন দেয়া নাই, যে থার্ড পজিশনে হেডটা বসে আছে, 7 নাম্বার পজিশনে যাওয়া লাগবে, তো এরকমের জন্য কতটুকু টাইম লাগবে ওরকম কিছু দেয়া নাই, সেহেতু আমরা কি করব, এভারেজ ধরা হয়। এভারেজটা। এভারেজ মানে কি, একবার রোটেশনের টাইম ডিভাইড বাই 2। একবার রোটেশনের জন্য 10 মিলি সেকেন্ড ডিভাইড বাই 2 সমান সমান হচ্ছে 5 মিলি সেকেন্ড। হুম। তো এখন একবার ডিস্ক অ্যাক্সেস টাইম, ওয়ান ডিস্ক অ্যাক্সেস টাইম কত, সিক টাইম প্লাস রোটেশনাল ল্যাটেন্সি প্লাস ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম, এটি তো ফর্মুলা। তো জি স্যার। সিক টাইম ঠিক আমার টাইম 10 দেওয়া আছে। মিলিসেকেন্ড দেয়া আছে, রোটেশনাল ল্যাটেন্সি আমরা বের করে রাখছি, এভারেজটা নিব 5 মিলিসেকেন্ড, সেটা লিখলাম। আর ওয়ান সেক্টর ট্রান্সফার টাইম এইটা আমাদের কি করছে, বলছে নেগলেক্ট করতে, তাই 0। 0। তাহলে এখানে আসতেছে কত, 15 মিলিসেকেন্ড। এই 15 মিলিসেকেন্ড একটা ডিস্কের অ্যাক্সেস টাইম। একবার তো ডিস্ক বুঝতে এখন 100 একবার ডিস্ক অ্যাক্সেস করতে, একবার ডিস্ক অ্যাক্সেস করতে 15 মিলিসেকেন্ড লাগে। এখন এখানে একটা কথা বলছে, প্রতিটা লাইব্রেরি লোড করতে আমার এক্স্যাক্টলি একবার ডিস্ক অ্যাক্সেস করা লাগে। তাহলে আমার লাইব্রেরি আছে কতগুলা, 100টা। তাহলে আমার কতবার ডিস্ক অ্যাক্সেস করা লাগবে, 100 বার। 100 বার। একবার ডিস্ক অ্যাক্সেস করতে কত টাইম লাগে, 15। তাহলে 100 বার ডিস্ক তো অ্যাক্সেস। 100 বার 100 15। বুঝতে পারছি। জি স্যার। এইখানে হচ্ছে ওই সিলিন্ডারের ব্যাপারে কিছু কথাবার্তা বলা আছে।
সিলিন্ডার আমরা আসলে ডেটা কিভাবে এটা কি ম্যাথ তার একটাই খালি? একটা একটা ম্যাথ দিছি কনসেপ্ট বোঝানোর জন্য, ফর্মুলা মাথায় রাখার জন্য। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আবার অন্যান্য আরো ম্যাথ নিয়ে আসবো। ম্যাথের টপিক তো সাইডে দিয়ে শেষ করো না? হ্যাঁ, মোটামুটি 11টা ক্লাস নিলে বা 12টা ক্লাস নিলে আমার মনে হয় ম্যাথ শেষ হবে। হুম। আজকে তো মনে হয় 10। 10 নম্বর ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে দেখো, সিলিন্ডার বললে কি বুঝেছিলাম, যতগুলো ট্র্যাক ততগুলো সিলিন্ডার, মনে আছে? জি স্যার। যেমন এই হচ্ছে একটা ট্র্যাক, সেম ব্যাসার্ধে, এই একটা ট্র্যাক, এই একটা ট্র্যাক, এবং এইটা হচ্ছে আমার একটা সিলিন্ডার। সিলিন্ডার। তো এর পরের যে ট্র্যাকটা থাকবে, এর পরের যে ট্র্যাকটা থাকবে, এর পরের যে ট্র্যাকটা থাকবে, সেই ট্র্যাক মিলে হবে আরেকটা সিলিন্ডার। জি স্যার। তো সিলিন্ডারের কনসেপ্ট আসলে কি, এই যে আমি ডেটা আসলে অ্যাকচুয়ালি স্টোর হয় কিভাবে, ধরো এই একটা ট্র্যাক আছে যেটা সম্পূর্ণরূপে ফাঁকা, এই প্ল্যাটারটার নিচেও এই সেম জায়গায় একই রকম একটা ট্র্যাক আছে, হুম। আবার এই ডিস্কেও ওই একই রকম একটা ট্র্যাক আছে, এই ডিস্কেও ওই একই রকম একটা ট্র্যাক আছে, নাকি? জি স্যার। মানে উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে তিনটা প্ল্যাটারেরই সেম ব্যাসার্ধে ট্র্যাক আছে। আমি ধরে নিলাম এই তিনটা প্ল্যাটারের 6টা সারফেসে এই যে ট্র্যাকের কথা বলতেছি, এই ট্র্যাকগুলো ফাঁকা, কোনো ডেটা স্টোর করার নাই। এখন আমি ওই জায়গাতে ডেটা স্টোর করব। ডেটা স্টোর করলে কিভাবে করব? ধরো আমার বিশাল পরিমাণের একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমি স্টোর করব। তো কি করবে, এইরকম একটা ফাঁকা ট্র্যাকে গেল, গিয়ে স্টোর করা শুরু করলো সেক্টরগুলোতে। তো এই এক সেক্টরে রাখলো, এই এক সেক্টরে রাখলো, এই এক সেক্টরে রাখলো, এইভাবে করতে করতে যতগুলো সেক্টর ছিল এই ট্র্যাকের মধ্যে সবগুলো ফিল আপ হয়ে গেছে। কিন্তু তখন আমার এই পুরো ফাইল সাইজের এতটুকু অংশ স্টোর করা হয়েছে, এখনো অনেকখানি স্টোর বাকি আছে, ফাইলের সাইজে অনেক কিছু বাকি আছে, এখন স্টোর করতে হবে। তো নেক্সট বাকিটুকু আমি স্টোর করব কোথায়? আমি কি নতুন ট্র্যাকে যাব? না, নতুন ট্র্যাকে হ্যাঁ। নতুন ট্র্যাকে যাব নাকি? না। নতুন ট্র্যাকে যাব না। আমি কি করব, এটা তো উপরের সারফেসের এই ট্র্যাকটা ব্যবহার করছে, নিচের সারফেসটাতেও এই একই রকম একটা ট্র্যাক আছে না? জি স্যার। ট্র্যাক আছে। তখন কি হবে, ওই নিচের সারফেসের সেম ট্র্যাকে ঠিক একইভাবে আবার ডেটা স্টোর হবে। অন্য ট্র্যাকেই তো স্যার গেলাম। না, অন্য অন্য ট্র্যাকে কই গেলাম, মানে ট্র্যাকের, মানে অন্য কিসের ট্র্যাক ট্র্যাকে? বলতে মানে ওই রকম না যে ধরো এর পরের যে ট্র্যাকটা আছে আমি কি সেই ট্র্যাকে গেছি? না, সেই জাস্ট ট্র্যাকে যাই, অপোজিট। জাস্ট নিচের সারফেসে যে ওই সেম ব্যাসার্ধে যে ট্র্যাকটা আছে ওইটার মধ্যে ফিল আপ করছি। এবার সেটাও ফিল আপ হয়ে গেল, আমার এতটুকু শেষ হয়ে গেল, এখনো আরো অনেকখানি বাকি আছে, সেটা কোথায় রাখবো? ঠিক একইভাবে পরের প্ল্যাটারের সেম ব্যাসার্ধে যে ট্র্যাকটা আছে সেইটা ফিল আপ হবে। আচ্ছা। আবার এইটা যদি ফিল আপ হয়ে যায়, এটার এটার নিচে নিচে যে যাবে। সারফেস আছে সেটা ফিল আপ হবে। এইভাবে করে আমি মানে আসলে একই সিলিন্ডারে যেগুলো আছে। একই সিলিন্ডারে যেগুলো আছে সেইগুলাতে আমি ডেটা ফিল আপ করব। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে সিক টাইম কমানো। যদি আমি এই ট্র্যাকে কিছু রাখতাম, তারপর এই ট্র্যাকে কিছু রাখতাম, এই রিড রাইট হেডটাকে একবার এই ট্র্যাকে নিয়ে আসা লাগতো, একবার এই ট্র্যাকে নিয়ে আসা লাগতো, তো রিড রাইট ট্র্যাকটাকে আমার মুভ করাইতে যে টাইম, সেটা কি টাইম? সিক টাইম বেশি হয়ে যেত। জি স্যার। এই তখন সিক আরো সময় লাগতো ডাটা তখন লোড তখন করতে। তখন ডেটা রিড করতে, রাইট করতে আরো সময় লাগতো বেশি। যাতে এটা না লাগে, এজন্য আমি সেম সিলিন্ডারে যতগুলো ট্র্যাক আছে সবগুলাতেই আগে ভর্তি হবে। আগে ভর্তি করি। বুঝতে পারছি যে সুবিধা? জি স্যার। ওকে, তো এই গল্পটাই আসলে এইখানে আমি লিখে দিছি। বিশাল বড়। এটা এই তো যে স্যার বানাই লেখা যায়। এই গল্পটা আমি এখানে লিখে দিছি, একবার রিডিং দিয়ে দিও। এটা করা হয় যাতে সিক টাইম কমানো যায়। জি স্যার। ট্র্যাক চেঞ্জ হবে না সহজে, মানে ট্র্যাক চেঞ্জ করবো, মানে সিলিন্ডারটা আমরা চেঞ্জ করবো না, অন্য সিলিন্ডারে যাব না, একই সিলিন্ডার।
আর আমরা জানি কতগুলো সিলিন্ডার হয়, যতগুলো ট্র্যাক ততগুলো সিলিন্ডার। যতগুলো ট্র্যাক ততগুলো সিলিন্ডার। আচ্ছা, এইবার এখানে একটা প্রশ্ন দিছে, এটা একটু দেখি। এই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই কম, কিন্তু তাও কনসেপ্টের জন্য আমরা এটা দিই। যেমন এখানে বলছে একটা হার্ড ডিস্কের 63টা সেক্টর আছে প্রতিটা ট্র্যাক, ওকে। 10টা প্ল্যাটার আছে, প্রতিটাতে 2টা রেকর্ডিং সারফেস, মানে উপরে নিচে। এরকম 1000টা সিলিন্ডার আছে। 1000টা সিলিন্ডার মানে কি ট্র্যাকের সংখ্যা কয়টা? 1000টা। 1000টা। দ্য অ্যাড্রেস অফ এ সেক্টর, একটা সেক্টরের অ্যাড্রেসটা দেওয়া হয় এইভাবে, CHS, যেখানে সি মানে হচ্ছে সিলিন্ডার নাম্বার, কত নাম্বার সিলিন্ডার সেটা। এইচ মানে হচ্ছে সারফেস নাম্বার, কত নাম্বার সারফেস। আর এস মানে হচ্ছে কত নাম্বার সেক্টর। ধরো আমার এখানে প্ল্যাটার আছে 3টা, 3টা প্ল্যাটার। 3টা প্ল্যাটার আছে। 3টা প্ল্যাটারে টোটাল সারফেস কয়টা? সারফেস হবে 6টা। 6টা সারফেস। তো আমি ধরলাম আমি হচ্ছে এই সিলিন্ডারে কাজ করতেছি। এই সিলিন্ডারে কাজ করতেছি। তো এই সিলিন্ডারে যদি কাজ করি, তাহলে আমার প্রথমে কি লাগবে, আমি যে সিলিন্ডারে আছি সেই সিলিন্ডারটা। সিলিন্ডার তো আরো বাইরে আরো বড় বড় ব্যাসার্ধের অনেকগুলো সিলিন্ডার সম্ভব। তো প্রথম লাগবে হচ্ছে আমি কোন সিলিন্ডারে আছি, তারপরে লাগবে আমি কোন সারফেসে আছি। আমার সারফেস উপরে না 6টা, নিচে? উপরে নাকি নিচে, মানে কোন সারফেস টোটাল 6টা। তো একদম শুরুরটাকে আমি ধরতে পারি 0 নাম্বার সারফেস, তার নিচেরটাকে ধরতে পারি 1 নাম্বার সারফেস, এইটার প্রথম সারফেসটাকে ধরতে পারি 2 নাম্বার সারফেস, আর নিচেরটাকে ধরতে পারি 3 নাম্বার সারফেস, তারপর 4 নাম্বার সারফেস, আর শেষেরটাকে হচ্ছে 5 নাম্বার সারফেস। তো আমি কোন সারফেসে আছি, হুম। আর ওই সারফেসের কোন সেক্টরে আছি, সেক্টর। এই 3টা আচ্ছা। জিনিস দিয়ে হচ্ছে আমি কি করতেছি, একটা সেক্টরের অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতেছে। যেমন এখানে বলছে 0 সেক্টর, একদম শূন্যতম সেক্টর, মানে প্রথম সেক্টরটা, সেটার অ্যাড্রেস হচ্ছে 000, মানে 0তম সিলিন্ডার, আচ্ছা, 0তম 0তম সারফেস, সিলিন্ডার, 0তম সারফেস, 0তম সেক্টর। 0তম সেক্টর। নাকি? হ্যাঁ, তা প্রথম সেক্টর কত? 0তম সারফেস, 0তম সেক্টর, সরি, 0তম সিলিন্ডার, 0তম সারফেসের 1 নাম্বার সেক্টর। হুম। এরকমই আমি অ্যাড্রেসিং গুলো করতেছি। তাহলে এই অ্যাড্রেসের সেক্টর নাম্বার কত হবে? সেক্টর চারশো নাম্বার। ষোলো 416 29, মানে বুঝাইতেছে 400তম সিলিন্ডারে যাইতে হবে। সিলিন্ডারের আমার এখানে কতগুলো সিলিন্ডার, 16তম সারফেস। আমার এখানে এই এই প্রশ্ন অনুযায়ী কতগুলো সিলিন্ডার সম্ভব বলতো? সিলিন্ডার কতগুলো সম্ভব? হুম, প্রশ্ন দেয়া আছে দেখো। 1000, 1000। 1000টা সিলিন্ডার। তো সিলিন্ডার বলতে তো বুঝি যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের ট্র্যাক, তাই হুম, না? হুম, হুম। তার মানে ট্র্যাক কয়টা আছে? ট্র্যাকটা 1000টাই। 1000টাই আছে। তো এরকম 400তম সিলিন্ডার, মানে সিলিন্ডার আমি এরকম সিলিন্ডার যদি আরো এরকম ড্র করি, তো চারশো এইরকম করতে নম্বর। করতে 400তম যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের 16তম সারফেস, 16তম সারফেস। আমার এখানে প্ল্যাটার কয়টা? এটা 10টা। তাহলে সারফেস কয়টা হবে? 20টা। 20টা। তার মানে 16তম সারফেসে যাইতে হবে। 16তম সারফেসের 29তম সেক্টরটা অ্যাকচুয়াল সেক্টর নাম্বার কত? অ্যাকচুয়াল সেক্টর নাম্বার। এখন একটা প্লেটের এসে কয়টা সেক্টর আছে? একটা প্ল্যাটারে কয়টা সেক্টর আছে, এটা আমার বের করতে হবে। হুম। ঠিক আছে, তা আমি সিরিয়ালি যাই একে একে। দেখো আমার এখানে
টোটাল নাম্বার অফ সারফেস আছে 10 গুণ 2 সমান 20টা সারফেস, কারণ 10টা প্ল্যাটার, প্রতিটার 2টা করে সারফেস, তার মানে 20টা হুম, সারফেস। আর একটা সিলিন্ডারে সেক্টর কয়টা আছে? একটা সিলিন্ডারে সেক্টর কয়টা আছে দেখো। আমার এখানে সিলিন্ডার সিলিন্ডার যদি বলি, তাহলে এই তো একটা সিলিন্ডার, তাই না? নাকি? হুম, তো জি স্যার, এই সিলিন্ডারে ট্র্যাক কয়টা? 3টা। 3টা আঁকছি। আমার যদি 10টা প্ল্যাটার হইতো, 10টা যদি প্ল্যাটার হুম, হতো, 3টা আসলে ট্র্যাক আঁকছি। অ্যাকচুয়ালি যদি আমি চিন্তা করি, এখানে 6টা ট্র্যাক আছে, নিচেরটা হিসাব করতে হবে না? হুম, সারফেস। উপরের সারফেসে একটা ট্র্যাক, নিচের সারফেসে একটা ট্র্যাক। জি স্যার, তাহলে আমার এখানে 10টা প্ল্যাটার আছে, তাহলে আমার সারফেস কয়টা? 20টা স্যার। 20টা। তো 20টা সারফেসের উপরে আমি যদি এরকম একটা সিলিন্ডার আঁকি, তাহলে আমার ওই যে টোটাল কতগুলো এইখানে সেক্টর হবে? স্যার 20টা সারফেস হইলো, হুম, মানে আমি 10টা প্ল্যাটার, 20টা 10টা সারফেস, মানে 20টা ট্র্যাক। 20টা ট্র্যাক, কনফিউশনের কিছু নাই। তোমার দেখো, তিনটার যখন যখন জন 3টা প্ল্যাটার, 3টা প্ল্যাটারে 1 সারফেস 6টা। 2 3 4 5 6, 6টা সারফেস। আর সেম ব্যাসার্ধের ট্র্যাক বললে 6টা ট্র্যাক। হুম, তাহলে আমার 20টার জন্য হিসাব করলে কত হবে? 20টা ট্র্যাক। হুম, তাহলে আমি কি করলাম, 20 লিখলাম এখানে, 20 লিখলাম। পার ট্র্যাকে কতগুলো সেক্টর? 63টা। 63টা। তাহলে গুণ করলাম 63, তাহলে 1260টা। এই যে টোটাল 20টা কি বলে, হ্যাঁ, সে 20টা ট্র্যাক মিলে আমার যে একটা সিলিন্ডার হইলো, এই সিলিন্ডারে টোটাল সেক্টর আছে কয়টা? 1260টা। 1260টা। এটা কি বুঝতে পারছি? জি স্যার, এটা উপর নিচ মিলে না? উপর নিচ মিলায় পুরাটা। ওকে। ওকে। তাহলে আমি যদি বলি প্রতিটা সিলিন্ডারে, তাইলে কতগুলো করে ট্র্যাক আমরা ক্যালকুলেট করতেছি? 60। 1260টা। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো চিন্তা করো, আমি এইরকম আমার সিলিন্ডার, টোটাল আমার সিলিন্ডার কয়টা? সিলিন্ডার দেয়া আছে 1000টা। হুম, তো আমি যদি একদম প্রথম সিলিন্ডার, 0তম সিলিন্ডার নিয়ে চিন্তা করি, হুম, 0তম সিলিন্ডারের প্রথম সারফেসের যে ট্র্যাকটা আছে, প্রথম সারফেস, হুম। আমি এরকম নাম্বারিং করছিলাম না, 0তম সারফেস, 1তম সারফেস, 2তম সারফেস, 3তম সারফেস, 4তম সারফেস, জি স্যার, 5তম 2টা সারফেস, করে। এরকম করে হিসাব করছিলাম না? তো আমি এরকম হুম, 0তম সারফেসের জন্য যদি হিসাব করি, 0তম সারফেস মানে কি? এই একটা ট্র্যাক, তার নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে 1তম সারফেস। তো 0তম সারফেসের জন্য যদি আমি হিসাব করি, তো 0তম সারফেসের অর্থাৎ এই একটা ট্র্যাকে আমার 63টা সেক্টর আছে, 0 থেকে 62 পর্যন্ত। জি এটা স্যার। একটু এটা একটু তুমি পরবর্তীতে রেকর্ডিংটা আবার একটু খেয়াল করে দেখো, কারণ এই কথাগুলো এতটাই কাছাকাছি যে তোমার কনফিউশন হতে পারে। তো প্রথম সেক্টরটা 000, তারপরে দ্বিতীয় সেক্টরটা হচ্ছে 001, এরকম করে 62তম বা 63তম, 0 থেকে শুরু করছি বলে এটা 62 হয়েছে। তো ওই সেক্টরটা হচ্ছে 0062, মানে সিলিন্ডার হুম, নাম্বার 0, সেক্টর। সারফেস নাম্বার 0, সেক্টর নাম্বার 62। ঠিক হুম, একইভাবে পরের সারফেসের জন্য একই হিসাব, সারফেস আমার জাস্ট এক বাড়ছে। তো সিলিন্ডার নাম্বার 0, সিলিন্ডার নাম্বার 0, এখনো 0তম সিলিন্ডারই আছি, সারফেস এক হয়েছে। প্রথম একটা মানে নিচেরটাই গেছে। নিচেরটায় গেছি, হ্যাঁ, নিচেরটা সারফেস এক হয়েছে, ওইটার আবার 0তম সেক্টর, তারপরে 1তম সেক্টর, 2তম, 63টা। এরকম করে 62 পর্যন্ত, 0 থেকে 62। তাহলে এখানে টোটাল কত হলো? আমি আগে এখানে 62 পর্যন্ত শেষ করছিলাম, তাহলে 63 থেকে 125, হুম, এখানে টোটাল 63টা আছে।
এরকম করে জি যদি স্যার। আগাইতে থাকি, আমার সারফেস টোটাল কয়টা? 20টা। তাই আমি 0তম সারফেস থেকে 19তম সারফেস, টোটাল 20টা। তো এই লাস্টেরটার হিসাব আমরা কি লিখতে পারি? আমি 0তম সিলিন্ডারেই আছি এখনো, 19তম 19তম। সারফেসে গেছে। এটার 0 থেকে 62 পর্যন্ত টোটাল 63টা সেক্টর। এবং আমরা জানি একটা সিলিন্ডারে টোটাল কতগুলো সেক্টর থাকতে পারে? 1260টা। একটা। তাহলে 0 থেকে শুরু করে 1259 পর্যন্ত, এই টোটাল 1260টা। এটা কি বোঝা যায়? জি স্যার, এটা তো সেক্টরের হিসাবগুলো যে একটা সিলিন্ডারে কতগুলো সেক্টর আছে। এই একটা সিলিন্ডারে 1260টা কিভাবে হিসাব হয় সেইটা এখানে পুরোটা দেখানো হয়েছে। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে, একইভাবে প্রথম এটা গেল 0তম সিলিন্ডার, তাহলে পরে 1তম সিলিন্ডার একইভাবেই হিসাব করব, 2তম সিলিন্ডার একইভাবে হিসাব করব। আমার বলছে 400তম সিলিন্ডার, এই যে আমার এখানে বলছে যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে 400তম সিলিন্ডারের কথা বলছে, তো 400তম সিলিন্ডারও একইভাবে হিসাব করব। তো এইবার আমরা আসল ম্যাথে যাই, এতক্ষণ আমরা কনসেপ্টটা বুঝলাম। তো আমাকে বলছে যে নাম্বার অফ সেক্টরস কভারড ইন 400, 400তে আমার কতগুলো সিলিন্ডার? 400তে স্যার 400 সরি সিলিন্ডার। সরি সরি 400 সিলিন্ডারে কতগুলো সেক্টর আমি কভার করতে পারছি? দেখো, আমি যদি একটা সিলিন্ডার একটা যদি কভার, সিলিন্ডারে যদি আমার 1260টা থাকে, তাহলে স্যার 400টা সিলিন্ডার 1260 ইন্টু 400 হবে। এতগুলো সেক্টর আমি কভার করে ফেলছি নাকি? হুম, আচ্ছা, এরপরে আমার অ্যাড্রেসে 400 তো গেল, এরপর দেওয়া ছিল 16, 16 মানে কি? 16তম সারফেস, হুম। 16তম সারফেস। আমি একটা সারফেসে কতগুলো সেক্টর কভার করতে পারি? একটা সারফেস, একটা সার্ভিসে স্যার হচ্ছে কতগুলো যেন একটা বার করলাম, সিলিন্ডারের একটা সারফেস, 63টা। 63টা। একটা সিলিন্ডারের একটা সারফেস মানে হচ্ছে একটা ট্র্যাক, একটা ট্র্যাকে কতগুলো? 63টা। আমার এটা পোস্টে দেয়া আছে, বুঝতে পারতেছি তো? তো তাহলে 16টা সারফেস আমার এখানে অ্যাড্রেস দেয়া আছে 16, তার মানে 0 থেকে 15, এতগুলো সারফেসে আমি কতগুলো সেক্টর কভার করে ফেলছি? 16 গুণ 63টা। ওকে, তাহলে এইটা জন্য পাইলাম এত, 16র জন্য পাইলাম এত। আর আমার বলছে 29তম সেক্টর, তো সাথে আবার 29 যোগ করতে হবে, কারণ আচ্ছা। প্রতিটার ভিতরই আমার 0 থেকে 62 পর্যন্ত সেক্টর আছে, প্রতিটা সারফেসে 0 থেকে জি স্যার। 62টা আছে। তো ও বলছে 29তম। তো আমি এত পর্যন্ত কভার করলে এতগুলো সেক্টর কভার হয়ে যায়, আরো এক্সট্রা 29তম সেক্টরে যাইতে হবে, তাই 29 যোগ হয়েছে। টোটাল এত, ওই সেক্টরটার অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে এই 505037। তো স্যার প্রথমটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার, তারপরেরটা হচ্ছে সারফেস, সারফেস, হ্যাঁ, কত নাম্বার সারফেসে? তারপরেরটা হচ্ছে সেক্টর। সেক্টর। সিলিন্ডার, সারফেস, সেক্টর। হুম। নতুন একটা সংখ্যা দেন দেখি স্যার, আমি একটু বলি। এবার তো হিসাব করা সহজ, তুমি তো এবার বুঝে ফেলছো। ধরো আমি তোমাকে বললাম 235তম সিলিন্ডারের 8তম সারফেসের 20তম সেক্টরের নাম্বারটা কত? আচ্ছা, এখন হচ্ছে একটা সিলিন্ডারে, হুম, মানে স্যার 235 সিলিন্ডার যেহেতু বলছে, তো একটা সিলিন্ডারে কতগুলো থাকে এটাও তো লাগবে, কতগুলো সেক্টর। একটা সিলিন্ডারে কতগুলো লাগবে সেটা তুমি জানো, তুমি ফার্স্টে এটা হিসাব করবা। আমার হচ্ছে এই হচ্ছে সিলিন্ডার, 1260 এটাই ধরবো। হ্যাঁ, আমি যেহেতু বলেই দিছি আমার এখানে হুম। টোটাল 20টা তাহলে স্যার হচ্ছে যদি সারফেস। 235টা, হ্যাঁ, মানে 235টা যদি সিলিন্ডার কভার করি, যেখানে একটা সিলিন্ডারে আমার কভার হচ্ছে 1260টা সেক্টর, হুম, তাহলে 235 ইন্টু 1260টা সেক্টর হচ্ছে 235 সিলিন্ডার কভার করার পর হইলো। হুম, 1260টা, হ্যাঁ, তারপরে
তারপর বলছে যে 8 নাম্বার সারফেস। 8 নম্বর তো সার্ভিস। সার আট 8 নাম্বার সার্ফেস মানে হচ্ছে যে 8 নাম্বার ট্র্যাক। তো একটা ট্র্যাকে আমার সেক্টর সংখ্যা কত? 63। 63টা। হুম। তাহলে 8 নাম্বার সার্ফেস হবে 8 × 63। 8 নাম্বার পর্যন্ত হুম এতগুলো কভার করে ফেলছে, প্লাস হুম। আর 20 নাম্বার সেক্টর। 20 নম্বর সেক্টর। এটা হচ্ছে আমার এইটার সেক্টর নাম্বার। ওকে, এবার একটু রিভার্সে যাই। রিভার্সে বলতে তোমাকে আমি ওই যে এরকম একটা নাম্বার দিয়ে রাখলাম যে এততম সেক্টর, এবার এটার অ্যাড্রেস বের করো। প্রশ্ন সেক্টর আগেরটাই, আমি এবার সেক্টর নাম্বার দিলাম যে 1039তম সেক্টরটার অ্যাড্রেস ওইভাবে সিলিন্ডার, সারফেস, সেক্টর এইভাবে প্রকাশ করো। তো আমরা এখানে অপশন ভেরিফাই করতে পারি, যেমন হচ্ছে জিরো, সবগুলাই জিরো দিয়ে আছে। তা আমি কি করলাম, 0। জিরোর সাথে আমি জানি একটা সিলিন্ডার, এটা যেহেতু সিলিন্ডার, সিলিন্ডারে 1260টা সেক্টর থাকে, আমি 1260 দিয়ে গুণ করলাম, যোগ। তারপরে আছে 16, 16 দিয়ে আমরা জানি 100 প্রতিটা 63টা একটা সারফেস 63টা থাকে, তাহলে 16টা সারফেসে 16 গুণ 63। আর দেয়া আছে 31, 31, তাহলে এখানে 1039 আসতেছে। তার মানে এইটা যেহেতু মিলে যাইতেছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। 1039-এর জন্য এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে হিসাব না করে, এটা তো আমি 4টা অপশনে আমার ভেরিফাই করা লাগবে, এটা তো আমি জানি না কোনটার সাথে মিলবে। তার থেকে আমি এইভাবে করতে পারি যে আমার যদি এরকম দেয়া থাকে CHS, এইভাবে যদি আমি বের করতে চাই, আমি কি করব, আমার যে সেক্টর নাম্বারটা দেয়া আছে 1039, এইটাকে ফার্স্টে হচ্ছে আমি কত পার সিলিন্ডারে কতগুলো সেক্টর সেটা দিয়ে ভাগ করব। তাইলে আমার সিলিন্ডার কততম সিলিন্ডারে ও আছে সেটা বের হয়ে যাবে। 1260 দিয়ে 1039কে ভাগ করলে 0 দশমিক সামথিং আসে, আমরা ইন্টিজার ভ্যালুটা নেব 0। তো এই সি এর জায়গায় ওকে। বসাবো 0। তারপরে সেক্টর নাম্বার যেটা আমাকে দেয়া আছে 1039, সেইটাকে মড করব পার সিলিন্ডারে কতগুলো সেক্টর আছে। পার সিলিন্ডারে কতগুলো সেক্টর আছে 1260 দিয়ে মড করব। মড করলাম, মড করলে এটা যেহেতু বড়, ছোট জিনিসকে মড করলে ওইটাই থাকে, 1039 থাকবে। এইটাকে আবার একটা ট্র্যাকে কতগুলো সেক্টর সেটা দিয়ে ভাগ করব, তাহলে বের হয়ে যাবে আমার কি সারফেস নাম্বার 16। তো আমি এইখানে লিখবো 16। আর আমি যদি সেক্টর নাম্বারকে নাম্বার অফ সেক্টরস পার সিলিন্ডার দিয়ে মড করে নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক দিয়ে মড করি আবার, তাইলে পাওয়া যাব সেক্টরের নাম্বার। এটা এখানে লেখা আছে, জাস্ট আরেকটা মড, তখন এটা হয়ে যাবে 31। এটা কি পাইতেছো, 0, 16, 31, 31। 0, 16, 31, এই হচ্ছে আমার অ্যাড্রেস। এই ফর্মুলাগুলো কিভাবে আসছে, এটা জাস্ট ম্যাথমেটিক্স। আমরা এইভাবে অনেক কিছু বের করতে পারি, গল্প দিয়ে বোঝানো যায়, কিন্তু এটা বুঝাইতে গেলে আবার অনেকখানি সময় লাগে। এটা তো স্যার এই জাস্ট রিভার্স তো ভাগ করে এবার করতেছি। হুম। মানে আমরা উল্টা গেলে গুণ করতাম, আর এই দিক দিয়ে গেলে ভাব মত করে ভাগ করে মানে হিসাবটা এরকম রাখতে পারো যে হচ্ছে আমাদের যেরকম সিট প্ল্যান হয় না, চাকরির পরীক্ষা যখন দিতে যাবো তখন দেখবা যে অমুক বিল্ডিং এর অমুক তলার অমুক নাম্বার রুম, ঠিক আছে। দিয়েছো। বিল্ডিং আছে ধরো এরকম 5টা, একটা কলেজে গেলে দেখবা যে এরকম 3-4টা একাডেমিক ভবন থাকে। তো বলছে জি স্যার। প্রথম বিল্ডিং বা দ্বিতীয় বিল্ডিং বা তৃতীয় বিল্ডিং, এরকম প্রতিটা বিল্ডিং, এই প্রতিটা বিল্ডিং কে তুমি ধরতে পারো এক একটা সিলিন্ডার। এবার
এইখানে প্রতিটা বিল্ডিং এ আবার প্রত্যেকটা কি আছে? তালা হচ্ছে সারফেস। হ্যাঁ, এবার হচ্ছে কত নাম্বার ফ্লোর? ফ্লোরটা হচ্ছে সেক্টর। ফ্লোরটা হচ্ছে সেক্টর। তো তুমি কত নাম্বার ফ্লোরে যাবা সেইটা। এরপরে হচ্ছে ওই ফ্লোরে যে গেলা তার মধ্যে আবার রুম আছে, কত নাম্বার রুমে যাবা। রুম, রুমই তো স্যার সব থেকে ছোট ডাক্তার তো room। এইভাবে হিসাব করতে পারো। এখন বিশ্বাস। এখন আমি তুমি একটা রোল নাম্বার নিয়ে আসছো, ধরো এরকম যে আমার রোল হয়েছে 1039। এখন আমি কোন রুমে আমার সিট পড়ছে। তো আমি ছোট সংখ্যা দিয়ে দেখাই, আমি হিসাবে সুবিধার্থে এখানে প্রত্যেকটা বিল্ডিং এ আমি ধরলাম যে 50 জন করে ছাত্র বসতে পারবে প্রত্যেকটা বিল্ডিং এ। এবং প্রত্যেকটা বিল্ডিং এর যে প্রত্যেকটা ফ্লোর আছে, ফ্লোরে ধরতে হবে স্যার 10টা করে, 5টা হবে। ধরো ফ্লোর ওইভাবে ধরতে পারো, বা হচ্ছে তুমি ফ্লোর ধরো দুইটাই ধরলাম, 25টা 25টা, এই ফ্লোরে 25টা, হুম। এই ফ্লোরে 25টা। আর রুম এবং এখানে রুম হচ্ছে তোমার 5টা করে, 1 2 3 4 5, প্রতিটা রুমে 5 জন করে, 5 5 5 5 5, ঠিক একইভাবে বাকিগুলোতে আমি একটাতেই দেখে নিই। এবার তুমি, তাহলে আমার এখানে টোটাল কত স্টুডেন্ট আছে? স্যার এখানে তো 250। 50 গুণ 5টা বিল্ডিং, টোটাল 250 স্টুডেন্টের পরীক্ষার ব্যবস্থা আমি করছি। এবং আমি তাদেরকে রোল দিলাম শূন্য থেকে আড়াই। 249 পর্যন্ত, টোটাল 250 জন। এবার তুমি একটা রোল নিয়ে আসছো ধরো 180, তুমি বলতেছো আমার রোল এত, এখন আমার কোন বিল্ডিং এ সিট পড়ছে, কোন বিল্ডিং এর কত ফ্লোরে কত রুম নাম্বারে সিট পড়ছে সেটা বের করতে হবে। তো ফার্স্ট এইটাকে আমরা কি করবো? আর ইসোকে 180 দিয়ে মড করবো না। আমাদের প্রথম ফর্মুলা কি ছিল? আমরা হচ্ছে নাম্বার অফ সেক্টরস পার সিলিন্ডার, এটা দিয়ে কি করছিলাম, সেক্টর নাম্বারকে ভাগ করছিলাম। তাহলে প্রতিটা সিলিন্ডারে কতগুলো সেক্টর আছে, তাহলে আমার প্রতিটা বিল্ডিং এ কতগুলো রুম আছে। রুম না, সেক্টর। আচ্ছা, সেক্টর যেন কি বলছিলাম, সেক্টর হবে কোনটা? ফ্লোর। রুম, ফ্লোর। ফ্লোর, সেক্টর। ফ্লোর তো হবে না স্যার, রুম হবে, সেক্টর সব থেকে ছোট না। আচ্ছা, প্রথমে কি বলছিলাম, প্রথমে বলছিলাম বিল্ডিং হবে আমার সিলিন্ডার, তারপরে বলছি হুম। যে হচ্ছে ফ্লোর। ফ্লোর হবে হচ্ছে আমার সারফেস, ফ্লোর ফ্লোর হবে হুম। সারফেস, আর সেক্টর হবে হুম। আমার রুম। রুম। আমি একটু লিখে রাখি নাকি, তাহলে আমার বিল্ডিং হবে হচ্ছে আমার সিলিন্ডার, এসে। হুম। তারপরে হচ্ছে এই ফ্লোর, ফ্লোর হবে হচ্ছে আমার ফ্লোর হবে হচ্ছে সারফেস। সারফেস, সারফেস। আর রুম হবে স্যার সেক্টর। রুম হবে হচ্ছে আমার সেক্টর। তো প্রতিটা সিলিন্ডারে কতগুলো সেক্টর আছে, তাহলে প্রতিটা সিলিন্ডারে কতগুলো সেক্টর মানে হচ্ছে প্রতিটা বিল্ডিং এ কতগুলো রুম আছে। তাহলে আমার রুম আছে কয়টা এখানে? 5টা। এটাতে 5 একটা 10। ফ্লোরে টোটাল 10টা রুম আছে, তাই না? স্যার 10টা রুম আছে, তাহলে আমি 180 কে 10 দিয়ে ভাগ করব। একশো 18 হবে। 18 হইতেছে না? 18 হুম। হইলে এটা তো আমার হিসাবের বাইরে চলে যাইতেছে। ম্যাপিংটাকে ঠিক মতো করলাম, নাম্বার অফ সেক্টরস পার সিলিন্ডার। আচ্ছা, নাম্বার অফ সেক্টর হয়েছে আমার রুম,
ম্যাপিংটা তাহলে মনে হয় এইভাবে না করে এইভাবে করলে মনে হয় মিলবে। প্রতিটাতে যেহেতু হচ্ছে আমি স্টুডেন্ট বসাইছি, স্টুডেন্টকে যদি হচ্ছে আমি সেক্টর ধরি, যেহেতু আমার এখানে বিল্ডিং আছে 5টা, 0 থেকে 4, তাইলে আমার এক বিল্ডিং এ বসতে পারে 50 জন, 50 জন বসতে পারে, তাইলে হবে। তাইলে আমি সারফেস হচ্ছে তো দুইটা ধরতে হবে। সারফেস হচ্ছে আমার যদি রুম হয়, সারফেস যদি রুম হয়, আচ্ছা ফ্লোর হিসাব না করে আমরা যদি, সরি, সারফেস হচ্ছে আমার, সারফেস হচ্ছে আমার রুম নাম্বার, আর এইটা হচ্ছে আমার স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে আমার সেক্টর। এইভাবে হিসাব করলে মনে হয় মিলবে। দেখো, মানে একটা বিল্ডিং এ কয়টা রুম আছে এবং প্রতিটা রুমে আমি কতগুলো করে স্টুডেন্ট বসাইতেছি। আগে ফ্লোরের হিসাবটা বিল্ডিং করছি, ফ্লোরের হিসাবটা বাদ দিই যদি, তাহলে আমি যদি এইভাবে হিসাব করি তাইলে মনে হয় হচ্ছে, মানে ম্যাপিংটা ঠিকঠাক মতো না হলে এটা এক্সাম্পলটার সাথে মিলবে না, এর জন্য জোর করে একটু মিলাইতেছে। আচ্ছা যাই হোক, তো আমার এখানে এক বিল্ডিং এ রুম আছে হচ্ছে আমার 10টা নাকি, তো লিখেন 10টা। রুম আছে 10টা এবং হচ্ছে প্রতিটা রুমে আমার হচ্ছে 5 জন করে বসতেছে, স্টুডেন্ট আছে 5 জন। 5 জন করে বসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বিল্ডিং এ টোটাল স্টুডেন্ট বসতেছে কতজন? 50 জন। 50। তো প্রথমে আমার বিল্ডিং খুঁজে বের করার জন্য কি করা লাগবে, যে রোল নাম্বারটা দেয়া আছে তাকে আমার ভাগ করা লাগবে নাম্বার অফ, রুম দিয়ে। নাম্বার অফ স্টুডেন্টস, ওইখানে কি ছিল নাম্বার অফ সেক্টরস পার সিলিন্ডার, আমার এখানে সিলিন্ডার হয়েছে বিল্ডিং, আর এক বিল্ডিং এ কতগুলো স্টুডেন্ট থাকে সেটা হচ্ছে আমার সেক্টর, তাহলে এক বিল্ডিং এ স্টুডেন্ট থাকে 50, তাহলে 180 কে 50 দিয়ে ভাগ করলে কত আসে? 180 তো 30। 50, 3.6। তো আমি কি করব, ইন্টিজার ভ্যালুটা নিব, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 0 চার নাম্বার বিল্ডিং, এটা আমার 1 নাম্বার তিন। বিল্ডিং, এটা হচ্ছে আমার 2 নাম্বার বিল্ডিং, এটা হচ্ছে 3 নাম্বার বিল্ডিং, এটা হচ্ছে 4 নাম্বার বিল্ডিং। আমি কি করব, 3, অর্থাৎ 3 নাম্বার হচ্ছে বিল্ডিং। তারপরে বলছে যে হচ্ছে এবার বিল্ডিং পাইলাম, অর্থাৎ এই বিল্ডিং এ যাব। এখন এই বিল্ডিং এ তো আমার রুম আছে 10টা, কত নাম্বার রুমে আমি বসাবো? তো 10টা রুমের ভিতরে কত নাম্বার রুম? তো আমি কি করব, এই যে এই 1080 কে 1080 কে মড করব টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পার বিল্ডিং দিয়া, এইটাকে ভাগ করব কতগুলো আমার কি আছে, আমরা ভাগ করব হচ্ছে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, ওটা কি ছিল, নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, অর্থাৎ একটা সারফেসে কতগুলো সেক্টর, একটা সারফেসে, সারফেস হচ্ছে আমার রুম নাম্বার, 10। তাহলে হচ্ছে আমি ভাগ করব একটা সারফেস মানে হচ্ছে একটা রুম, একটা রুমে কতগুলো স্টুডেন্ট আছে, একটা রুমে আমার স্টুডেন্ট আছে 5। 5, 5 দিয়ে ভাগ করব নাম্বার অফ সেক্টরস পার ট্র্যাক বা পার সারফেস, নাম্বার অফ সেক্টর পার সারফেস মানে নাম্বার অফ স্টুডেন্ট পার রুম, এক রুমে 5 জন করে আছে। আচ্ছা দেখি এইভাবে মিলতেছে কিনা, হিসাবটা ভাবছিলাম একটু, উপরে হবে স্যার 3/5। ভাবছিলাম একটু সহজভাবে দেখাবো যাতে বোঝা যায়, কিন্তু ব্যাপারটা জটিল হয়ে গেল। 30 আসতেছে মড করলে, ভাগ করলাম 5 দিয়া, আসতেছে 6, অর্থাৎ ও 6 নাম্বার রুমে বসবে। তা আমি যদি রুম নাম্বার হিসাব করি, এটা হচ্ছে আমার এখানে টোটাল 10টা রুম আছে, আমি নাম্বারিং করি 0 নাম্বার রুম, 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম, 4 নাম্বার রুম, 5 নাম্বার রুম, 6 নাম্বার রুম, 7 নাম্বার রুম, 8 নাম্বার রুম, 9 নাম্বার রুম, টোটাল 10টা রুম। তো বসবে হচ্ছে 6 নাম্বার রুমে।
3 নাম্বার বিল্ডিং এর 6 নাম্বার রুম। এবার 6 নাম্বার রুমের কত নাম্বার সিট সেটা আমরা দেখি। সেই সিটটা বের করা যায় হচ্ছে এই যে 180 কে আমি হচ্ছে মড করব 50 দিয়া, এইটাকে আবার মড করব 5 দিয়া। তাহলে কত আসতেছে? 180 কে 50 দিয়ে মড করলে কত আসে? 30। 30 30 কে 5 দিয়ে মড করলে 0 স্যার। 180 কে 50 দিয়ে মড করলে 0 আসতেছে নাম্বার 30। সিট। 30 কে মড করব 5 দিয়ে, 0 নাম্বার সিট। ও তখন 0 নাম্বার সিটে বসবে। অর্থাৎ 3 নাম্বার ফার্স্ট লেট বিল্ডিং, ওভার। 3 নাম্বার বিল্ডিং এর 6 নাম্বার রুমের 0 তম অর্থাৎ প্রথম সিটটাই হচ্ছে ওর। ভেরি গুড স্টুডেন্ট। তো এই হচ্ছে হিসাব। তো ওই একইভাবে, যাই হোক হয়তো রেকর্ডিংটা আবার দেখলে একটু ক্লিয়ার হবে, বাট আমরা হ্যাঁ, হচ্ছে এই জায়গাটাতে সারফেসের জায়গায় আমরা এর আগে ধরছিলাম ফ্লোর, এখন ফ্লোর না, ফ্লোর ধরলে আসলে হিসাবটা হইতেছে না। তো এর জন্য আমরা রুমকে ধরছি সারফেস, রুম। আর স্টুডেন্টকে ধরছি তখন সেক্টর। জি স্যার। ওকে, ঠিক আছে।